নমস্কার, আমি সৌম্য ব্যানার্জি আর আপনারা দেখছেন রাইস ফেসবুক লাইভে আজকের বিশেষ অনুষ্ঠান মিশন WBCS 2019 এর পোস্ট এক্সামিনেশন অ্যানালিসিস। সদ্য সমাপ্ত WBCS মেইন 2019 এর আমরা পর্যালোচনা করছি 4টি এপিসোডে, যার প্রথম এপিসোড আপনারা গতকাল দেখেছেন পেপার 3 এবং পেপার 4 নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় পেপার 5 এবং পেপার 6। প্রথমেই পেপার 5 এবং পেপার 5 এর কনস্টিটিউশন অফ ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি নিয়ে আলোচনা করার জন্য আমার সঙ্গে স্টুডিওয় রয়েছেন দুজন এক্সপার্ট, এবং প্রথমেই রয়েছেন আমার বাঁদিকে শ্রীমতী সুতপা বেরা, পলিটিক্যাল সায়েন্স এবং কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার এক্সপার্ট, এবং আমার ডান দিকে রয়েছেন শ্রী রূপক দত্ত। দুজনকেই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই ম্যাডামের কাছে আসবো প্রশ্ন নিয়ে। ম্যাডাম, এবার কনস্টিটিউশন অফ ইন্ডিয়ার যে পেপার, সেই পেপারে কতগুলি প্রশ্ন এখান থেকে এলো এবং প্রশ্নের মান কীরকম হলো? ওভারঅল কোয়েশ্চেন পেপার কেমন হলো? হ্যালো ভিউয়ার্স, পেপারটা হচ্ছে পেপার 5। আমাদের পার্টে 100টা কোয়েশ্চেন এসছে, পেপারে থাকে 200টা কোয়েশ্চেন, এখানে 100টা কোয়েশ্চেন এসছে। আমি একটু বলি যে এবার পিএসসি, ওয়েস্ট বেঙ্গল পিএসসি যেভাবে টপিক ড্র্যাগ করেছে সেটা যদি আমরা র্যাঙ্কিংয়ে আনি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টপিকগুলো থেকে কোয়েশ্চেন এসছে তার মধ্যে ফার্স্ট র্যাঙ্কে আসছে টপিক অ্যামেন্ডমেন্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখান থেকে 12টা কোয়েশ্চেন ড্র্যাগ করা হয়েছে। সেকেন্ড র্যাঙ্কিংয়ে আসছে দুটো টপিকস, পার্লামেন্ট 11 কোয়েশ্চেন্স, সেন্টার স্টেট রিলেশন 11 questions. Third ranking এ আসছে কোর্ট, সুপ্রিম কোর্ট অ্যান্ড হাই কোর্টস, টোটাল 10 questions. Fourth ranking এ আসছে ফান্ডামেন্টাল রাইটস উইথ 8 questions. Fifth ranking এ আসছে কেসেস উইথ 7 questions. Sixth ranking এ আসছে প্রেসিডেন্ট অ্যান্ড ভাইস প্রেসিডেন্ট উইথ 6 questions. Seventh ranking এ আসছে গভর্নর 5 question, পাবলিক সার্ভিস 5 questions. এছাড়াও এসেছে ফ্রম টপিকস মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, সোর্সেস, লোকাল গভর্নমেন্ট, ইলেকশন, এমার্জেন্সি, ডক্ট্রিনস। এখান থেকেও কিন্তু একটা দুটো করে কোয়েশ্চেন এসছে। ওভারঅল প্রশ্নের স্ট্যান্ডার্ড কেমন ছিল? আমি একটু বলি, এবারে মানে এক্সেপশনাল হচ্ছে, এবার ওয়েস্ট বেঙ্গল পিএসসি 19-এ 18 থেকে অ্যারাউন্ড 30 কোয়েশ্চেন্স রিপিট করেছে, পুরো একদম তুলে দিয়েছে, কোট আনকোট। রিপিট ফ্রম হোয়ার? ফ্রম মেন্স 18, পুরোটা একদম তুলে দিয়েছে। দিস ইজ এক্সেপশনাল। যদি আমরা 100টা কোয়েশ্চেনকে ডিভাইড করি, আমি বলবো যে 70 কোয়েশ্চেন্স আর ভেরি বেসিক, একদম সহজ কোয়েশ্চেন, মানে প্রিলিমসের পড়াশোনা করে এগুলো আনসার করা যাবে। 20 to 25 একটু ইনফরমেশন বেস ফ্ল্যাট কোয়েশ্চেন্স, যেমন ধরুন অ্যামেন্ডমেন্ট, যেমন ধরুন কেসেস, জানলে পারা যাবে। অ্যান্ড 5 to 7 ইজ ট্রিকি, কনসেপ্ট বেস, এখানে একটু জানতে হবে, তাহলে আনসারগুলো করতে পারা যাবে। সব মিলিয়েই এসছে কোশ্চেন। হ্যাঁ, এবং আমি বলবো সহজ প্রশ্ন, কারণ 70 কোয়েশ্চেন্স বেসিক কোয়েশ্চেন, পারা সম্ভব। দর্শকদের জানিয়ে রাখি, আপনারা দেখছেন আমাদের আলোচনা পেপার 5, WBCS মেন 2019 এর পেপার 5 নিয়ে আমরা এই মুহূর্তে আলোচনা করছি। আপনারা আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমাদের কমেন্ট সেকশনে গিয়ে, ফেসবুক পেজের, রাইসের অফিসিয়াল ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে আপনাদের প্রশ্ন রাখতে পারবেন। আমরা সেই প্রশ্ন তুলে ধরবো আমাদের এক্সপার্টদের সামনে। ম্যাডাম, এবারের যে পেপার আপনি বললেন যে 100 কোয়েশ্চেন্স ওয়ার দেয়ার, এবারের প্রশ্নগুলি একটু যদি আলোচনা করেন এবং তার সম্ভাব্য সঠিক উত্তর কি হওয়া উচিত আমি এখনই বললাম যে 70টা কোয়েশ্চেন একদম বেসিক কোয়েশ্চেন, একেবারে বেসিক লেভেল কোয়েশ্চেন। যেমন এই কোয়েশ্চেনটা যে দ্য এক্সিকিউটিভ পাওয়ার অফ দ্য স্টেট ইজ ভেস্টেড ইন হুম, দ্যাট ইজ অপশন সি, গভর্নর। আবার এই কোয়েশ্চেনটা, দ্য ফ্রেমার্স অফ দ্য কনস্টিটিউশন বরোড দ্য কনসেপ্ট অফ ডিরেক্টিভ প্রিন্সিপালস ফ্রম অপশন বি, আয়ারল্যান্ড। আবার এই কোয়েশ্চেন্সটা, ফান্ডামেন্টাল ডিউটিজ আর এনশ্রাইন্ড ইন পার্ট 4A আর্টিকেল 51A, মানে একদম বেসিক কোয়েশ্চেন্স। আবার এই কোয়েশ্চেনটা যে দ্য এক্স অফিসিয়াল চেয়ারম্যান অফ দ্য রাজ্যসভা ইজ ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আবার এই কোয়েশ্চেনটা যে এনি চার্জ ফর ইমপিচমেন্ট অফ দ্য প্রেসিডেন্ট মে বি প্রেফার্ড ইন ইদার হাউস অফ পার্লামেন্ট। আবার এই কোয়েশ্চেনটা, দ্য গভর্নর ক্যান বি রিমুভড ফ্রম দ্য অফিস বাই প্রেসিডেন্ট অ্যাট হিজ প্লেজার। আবার এই কোয়েশ্চেনটা আমরা দেখতে পারি, যেগুলো খুব ইজি কোয়েশ্চেন, যেমন এই কোয়েশ্চেনটা যে আনটাচেবিলিটি ইজ অ্যাবলিশড অ্যান্ড ইজ প্র্যাকটিস ইজ পানিশেবল ক্রাইম অ্যাকর্ডিং টু উইচ আর্টিকেল, আর্টিকেল 17। আবার এই কোয়েশ্চেনটা যেমন ধরুন the salary and allowances of the governor are charged upon, answer is considered fund of state, option C. আবার এই কোয়েশ্চেনটা,
who among the following is competent to seek advisory opinion of Supreme Court of India? Option A, that is President of India. আবার এই কোয়েশ্চেনটা, রাজ্যসভা has a term of, option is permanent body, option D. আবার এই কোয়েশ্চেনটা এত বেসিক কোয়েশ্চেন কি বলবো, the Parliament of India consists of, option is President, লোকসভা, রাজ্যসভা, option C. এই কোয়েশ্চেনটা, রাজ্যসভা can withhold money bill for 14 days, option A. এই কোয়েশ্চেনটা যেমন, which of these houses is presided over by a non-member? Option is Rajya Sabha, option B. আবার এই কোয়েশ্চেনটা, disputes between center state comes under which jurisdiction? Option is C, original. আবার একই কোয়েশ্চেন এসছে দেখুন এখানে, almost same question with same options, that is disputes between interstate decided by court under which article? 131 এবং under original jurisdiction, মানে একই কোয়েশ্চেন, এদিক ওদিক করে জাস্ট ঘুরিয়ে দিয়েছে। আবার এই কোয়েশ্চেনটা, which of the following provisions in part 3 automatically becomes suspended during emergency? Option is article 19 under article 358. তো এই প্রশ্নগুলো এতটাই ইজি কোয়েশ্চেন যে যদি একটু পড়া যায় তো আনসারগুলো কিন্তু করা যাবে। এবার যদি একটুখানি মডারেট লেভেলের কোশ্চেন আমরা ট্রিকি কোয়েশ্চেনে আসছি, যেটার জন্য যেমন ধরুন আমি এইমাত্র বললাম যে অ্যামেন্ডমেন্ট থেকে এসছে 12টা কোয়েশ্চেন, জানলে পারা সম্ভব, না জানলে পারা যাবে না। আবার ধরুন কেস থেকে এসছে 5টা কোয়েশ্চেন, জানলে পারা যাবে, না জানলে পারা যাবে না। আবার ডক্ট্রিন থেকে এসছে 3টে কোয়েশ্চেন, জানলে পারা যাবে। আর্টিকেল দিয়ে দিয়েছে 12টা, জানলে পারা যাবে। এগুলো ইনফরমেশন বেস ফ্ল্যাট কোয়েশ্চেন, জানলে পারা যাবে। কিন্তু 5 থেকে 7টা কোয়েশ্চেন বেশ ট্রিকি। যেমন ধরুন এই কোয়েশ্চেনটা যে on which of the following freedoms can reasonable restriction be imposed on the ground of security of state? এটা এসছে আর্টিকেল 19 থেকে। মানে অপশনস হচ্ছে, অপশন এ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, দিস ইজ 19(1)A. অপশন বি পিসফুল অ্যাসেম্বলি, দিস ইজ 19(1)B. Option C, association or union, article 19 clause C, and option D, movement, article 19 clause D. এবার দেখুন আসছে এক্সেপশনগুলো, মানে এরই এক্সেপশনগুলো আছে, যেমন ধরুন আর্টিকেল 19(1)A এর এক্সেপশন আছে ক্লজ 2-তে, আবার 19(1)B আছে ক্লজ 3-তে, এরকমভাবে আছে। দেখুন এখানে আসছে কোয়েশ্চেনটা এরকম যে সিকিউরিটি অফ স্টেট গ্রাউন্ডটা কোথায় আছে। এবার আমি বলছি, ধরুন অপশন এটা আমাদের আনসার, অর্থাৎ 19(1)A-তে এর এক্সেপশন আছে ক্লজ 2-তে, সেখানে there are 8 to 9 গ্রাউন্ডস, সেখানে এই টার্মটা আছে, বাকিগুলোতে কিন্তু নেই। তো যদি ছেলেমেয়েরা একটু অপশনগুলো পড়ে, এক্সেপশন পড়ে, তাহলে কিন্তু এগুলো পারা যাবে। একটু ট্রিকি, মানে এখানে কিন্তু এক্সেপশনগুলোকে দেখতে হচ্ছে, মানে আর্টিকেল 19 ক্লজ 1A B C D E and G, দেন 2 3 4 5 6 লাইক দিস। তাহলে একটু কোর যদি কেউ পড়ে পারা যাবে। আবার যেমন ধরুন একই রকম কোয়েশ্চেন এসছে সেম টপিক থেকে, রাইটস থেকে, যে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন ক্যান নট বি রেস্ট্রিক্টেড অন দ্য গ্রাউন্ডস অফ, বলে 4টে অপশন দিচ্ছে, যেমন অপশন এ হেলথ, অপশন বি মরালিটি, অপশন সি পাবলিক অর্ডার, অপশন ডি সিকিউরিটি অফ স্টেট। এই আর্টিকেলে আর্টিকেল 25 ক্লজ 1-এ 3টে গ্রাউন্ড মেনশনড। 3টে গ্রাউন্ড কি কি? হেলথ, মরালিটি, পাবলিক অর্ডার। অপশন ডিটা নেই, ইজ দ্য আনসার। আবার তেমন একই কোয়েশ্চেন এসে দেখুন, এই কোয়েশ্চেনটা অলমোস্ট সেম কোয়েশ্চেন, দ্যাট ইজ আন্ডার which of the following is not a specific ground on which the state can place restriction on the freedom of religion? আবার 4টে অপশন দেখুন, অপশন এ হেলথ, অপশন বি মরালিটি, অপশন সি পাবলিক অর্ডার, অপশন ডি সোশ্যাল জাস্টিস। আমি একটু আগে বললাম দেখুন 25 ক্লজ 1-এ 3টে গ্রাউন্ড মেনশনড, হেলথ, মরালিটি, পাবলিক অর্ডার। অপশন ডিটা নেই, সো ইজ দ্য আনসার। মানে যদি ছেলেমেয়েরা একটু অপশনগুলো পড়ে বা ক্লজগুলো পড়ে তাহলে কিন্তু আনসার করতে পারবে। আবার যেমন ধরুন এসছে যে আর্টিকেল 23 ডাজ নট প্রহিবিট, বলে 4টে অপশন দিচ্ছে। অপশন এ বেগারি, অপশন বি কম্পালসারি সার্ভিস ফর পাবলিক পারপাসেস, অপশন সি ফোর্স লেবার, অপশন ডি ট্রাফিক ইন হিউম্যান বিংস। এটা হচ্ছে 23 ক্লজ 2, যেটা হচ্ছে অপশন বি, এক্সেপশনটা বলা আছে। অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটসটা একটা এত ইম্পর্টেন্ট টপিক, ছেলেমেয়েদের কিন্তু রাইটস উইথ এক্সেপশন ভালো করে পড়তে হবে, তাহলে আনসারগুলো পারা যাবে। আবার যেমন ধরুন এখানে আসছি আমি,
এই কোয়েশ্চেনটায় who among the following can establish additional courts for better administration of any existing law with respect to a matter concerned in the union list? Options দিতে দেখুন, অপশন এ চিফ জাস্টিস অফ ইন্ডিয়া, অপশন বি কনসার্ন স্টেট লেজিসলেচার, অপশন সি হাইকোর্ট অফ দ্য কনসার্ন স্টেট, অপশন ডি পার্লামেন্ট। এখন দেখো ইউনিয়ন লিস্ট মানে there are 100 subjects. On these subjects laws are made by only parliament, so answer is option D, parliament. যদি তুমি একটু ভাবে আনসার করতে পারবে, ঘাবড়ে না, যদি একটু ভেবে না আনসার কিন্তু করা পসিবল। আবার এই কোয়েশ্চেনটা যেমন ধরুন এই কোয়েশ্চেনটা, দ্য provision relevant for solving questions of repugnancy between the central law and the state law is found in where? এটা দেখুন টার্মটা হচ্ছে রিপাগন্যান্সি, ঘাবড়ে যাবে ছেলেমেয়েরা। রিপাগন্যান্সি মানে হচ্ছে ইনকনসিস্টেন্সি। অপশন ইজ বি, আর্টিকেল 254, রাইট। আবার তেমন ধরুন এই কোয়েশ্চেনটা, আ চেঞ্জ ইন ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন সেন্টার স্টেটস ক্যান বি ডান বাই। অপশন চারটে দিচ্ছে কি, অপশন এ ইউনিয়ন গভর্নমেন্ট, অপশন বি স্টেটস বাই দেমসেলভস, অপশন সি অ্যামেন্ডিং দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অপশন ডি নন অফ দ্য অ্যাবভ। এবার দেখুন তার মানে এটা হচ্ছে 7 শিডিউল। 7 schedule can be changed by third method, that is amendment, that is option C. আবার তেমন দেখুন ট্রিকি কোয়েশ্চেন কীরকম, মানে এটা দিয়ে ছেলেমেয়েরা একটু ভালো করে পরে আনসার করতে পারবে। আবার দেখুন টার্মগুলোকে একটু ট্রিকি করে দিয়েছে। যেমন ধরুন এই কোয়েশ্চেনটা, জুডিশিয়াল রিভিউ অফ প্রোক্লেমেশন আন্ডার আর্টিকেল 356 উড লাই অন এনি ওয়ান অফ দ্য ফলোয়িং গ্রাউন্ডস, বলে চারটে গ্রাউন্ড দিচ্ছে, মানে কার আন্ডারে আমরা উই ক্যান মুভ টু কোর্ট ফর আর্টিকেল 356। গ্রাউন্ড দেখুন ট্রিকি, দেখুন কিরকম। অপশন এ বলছে দ্য প্রোক্লেমেশন হ্যাজ বিন মেড আপন দ্য কনসিডারেশন উইচ ইজ এক্সট্রানিউয়াস অর ইররেলিভেন্ট। অপশন বি বলছে এক্সারসাইজ অফ পাওয়ার আন্ডার 356 ইজ ম্যালাফাইড। ম্যালাফাইড টার্মটার মানে হচ্ছে ইলিগাল। আবার অপশন সি বলছে আ স্ট্যাটিউটরি অর্ডার উইচ ল্যাক্স বোনাফাইড, মানে হচ্ছে রিয়েল। অপশন ডি বলছে অল অফ দিস। সো সবগুলোই আসছে অল অফ দিস, মানে টার্মগুলোকে চিনতে হবে, ম্যালাফাইড, বোনাফাইড, লাইক দিস, তাহলে আনসার পারা যাবে। আবার যেমন ধরুন এই কোয়েশ্চেনটা, এটা খুব ভালো একটা কোয়েশ্চেন দিয়েছে, ভাবার মতো কোয়েশ্চেন, মজার কোয়েশ্চেন। দ্য পার্লামেন্ট হ্যাজ দ্য পাওয়ার টু লেজিসলেট অন দ্য সাবজেক্টস অফ অল দ্য থ্রি লিস্টস। থ্রি লিস্টস মানে ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট, কনকারেন্ট লিস্ট, রাইট। ইন রেসপেক্ট অফ, দেখুন অপশন দিচ্ছে কি সুন্দর অপশন। অপশন এ ব্যাকওয়ার্ড এরিয়াস, অপশন বি হিলি এরিয়াস, অপশন সি শিডিউলড এরিয়াস, অপশন ডি ইউনিয়ন টেরিটরিজ। এবার দেখুন ফার্স্ট তিনটে অপশন, অপশন এ ব্যাকওয়ার্ড এরিয়াস, অপশন বি হিলি এরিয়াস, অপশন সি শিডিউলড এরিয়াস, দে আর attached to any state. So on these subjects state can make the laws under state list, কিন্তু union territory this is centrally controlled territory. So on this over here 3 lists can be done by parliament. So option is D, union territory. বুঝলে আনসার করা যাবে, ঘাবড়ে না যদি কেউ ভালো করে কোয়েশ্চেনটা পরে they can do the answer. আবার দেখুন এই কোয়েশ্চেনটা খুব ভালো প্রশ্ন। The Union Public Service Commission has advisory power in the following matters, বলে দুটো অপশন দিচ্ছে। অপশন এ মেথডস অফ রিক্রুটমেন্ট টু সিভিল সার্ভিস, এটা হচ্ছে আর্টিকেল 320 ক্লজ 3 সাব ক্লজ এ। আর অপশন বি বলছে ডিসিপ্লিনারি ম্যাটার্স অ্যাফেক্টিং আ পাবলিক সার্ভেন্ট, এটা হচ্ছে আর্টিকেল 320 ক্লজ সি ক্লজ 3 সাব ক্লজ সি, দুটোই আছে, বোথ অফ দিস, আনসার ইজ সি, বোথ অফ দ্য অ্যাবভ। আবার দেখুন এই কোয়েশ্চেনটা, এই কোয়েশ্চেনটা 10 শিডিউল ডিলস উইথ, অপশন খুব ইজি অপশন আছে, ডিফেকশন, ইলেকশন কমিশন, ফিনান্স কমিশন, আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। উই অল নো 10 শিডিউল ডিলস উইথ ডিফেকশন। ডিফেকশন হচ্ছে পিএসসির একটা খুব মানে ফেভারিট টপিক, এখান থেকে অন্তত 2-3টে আসে কোয়েশ্চেন মেন্সে। এখানে আবার বলি, যেমন কিছু স্ট্রেট আর্টিকেল দিচ্ছে, যেমন ধরুন এখানে আর্টিকেল হচ্ছে যে which article provides for procedure in parliament with respect to estimates, state answer article 113। আবার দেখুন আর্টিকেল দিচ্ছে, বলি আর্টিকেল যেমন দিচ্ছে, ধরুন যেগুলো আর্টিকেলগুলোকে জানতে হবে, যেমন ধরুন এই কোয়েশ্চেনটা which of the following articles describe about the person voluntarily acquiring citizenship of foreign state not to be citizen। এখানে কিন্তু অপশনটা কিন্তু প্রপারলি আমি পাচ্ছি না, এখানে অপশন হবে আর্টিকেল 9।
তারপরে দেখুন এই কোয়েশ্চেনটা, amendment দেখুন, for the first time which amendment made it clear that state in clauses A to E of article 3 includes union territories. Option is 18th amendment, মানে যদি ছেলেমেয়েরা জানে আনসার করতে পারবে। আচ্ছা, তারপরে তো কিছু কেসেস এসছে, 7টা কেস থেকে 4টেই কমন কেস ফ্রম 18 মেন্স। তো মানে এবারের পেপারের বেসিক ফিচার হচ্ছে এই মানে কি বলবো, রিপিটেশনটা। এত রিপিটেশন হয়েছে, 30টা কোয়েশ্চেন পুরো ইনট্যাক্ট তুলে দিচ্ছে। তো যদি মানে ওরা একটু 5 ইয়ার্স সলভ করে যায়, আমার মানে আই নো যে ওরা কিন্তু আনসার করতে পারবে। ম্যাম, এই প্রসঙ্গে আমি জানতে চাইবো আপনার কাছে যে কোয়েশ্চেন প্যাটার্নের কোনো পরিবর্তন কি এবার লক্ষ্য করা গেল? মানে আমরা গতকালও যখন আলোচনা করছিলাম অনেকগুলো সাবজেক্ট নিয়ে, সেখানে বলা হচ্ছিল যে হ্যাঁ একটা চেঞ্জ ইন ট্রেন্ড দেখা যাচ্ছে, তো সেটা আপনার সাবজেক্টের ক্ষেত্রে কতটা আপনারা দেখতে পেলেন? প্যাটার্ন চেঞ্জ বলতে দেখুন, আমাদের সাবজেক্টের স্কোপ খুব লিমিটেড, বিশেষ কিছু নেই সাবজেক্টটাতে, সুতরাং মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে আসে। যেমন 16তে ছিল অ্যামেন্ডমেন্ট ফোকাস, 17তে ছিল আর্টিকেল ফোকাস, 18তে ছিল আর্টিকেল ফোকাসড। এবারে আমি দেখলাম নো কোয়েশ্চেন ফ্রম ইন্ডিয়ান পেনাল কোড, যেটা কিন্তু আগের বছরে দিয়েছে আইপিসি থেকে কোয়েশ্চেন, তো এখানে মানে এবার কিন্তু আইপিসি কোনো কোয়েশ্চেন নেই। সেকেন্ড ইজ, ওই যে বারবার বলছি রিপিটেশন, আর থার্ড ইজ কেসেস। তো কেসেস একটু আমি বলি, কেসেস হচ্ছে আমাদের মানে ফোবিয়া হয়ে গেছে ছেলে মেয়েদের, ম্যাডাম কেসেস কোত্থেকে করবো। আমি একটু এটা বলি, কেসেস দেখো, এই কেসেসগুলো কিন্তু ট্রিক পিএসসির, they have dragged this from the judicial service. তো আমি বলবো কিছু বেসিক কেসেস তোমরা এমনি জানো, কেশবানন্দ ভারতী কেস, মিনার্ভা মিলস কেস, রাইট, দেন গোলকনাথ কেস, এগুলো তোমরা জানো। যদি স্টিল অন্য কেসেস না পারো, লিভ ইট, ছেড়ে দাও, অ্যাটেম্প করো না, বেরিয়ে এসো, অন্যগুলো অ্যাটেম্প করো। জেনারেলি এত কমন কোয়েশ্চেন থাকে, কেসেস বাদ দিলে কোয়েশ্চেন করতে পারা যায়। সুতরাং কেসেসগুলো যদি তোমরা নাও পারো, প্যানিক করো না, দরকার নেই, ছেড়ে দাও। কেসেস নিয়ে প্যানিক করার কোনো দরকার নেই, বরং অন্যগুলোকে ফোকাস করো যেগুলো থেকে কোয়েশ্চেন আসবে। ঠিক ম্যাম, আরেকটা খুব জানতে ইচ্ছা করছে যে যতক্ষণ না পরীক্ষা হয়, পরীক্ষার্থীদের যেমন চিন্তা থাকে, শিক্ষক শিক্ষিকাদেরও একই রকম চিন্তা থাকে, অবশ্যই বেশি থাকে। আপনি এত বছর ধরে প্রশিক্ষণ দিচ্ছেন, যারা ডব্লিউবিসিএস দিচ্ছে বা অন্যান্য পরীক্ষা দিচ্ছে তাদের, তো সেক্ষেত্রে আপনার ছাত্রছাত্রীদের পরীক্ষা কেমন হলো? দেখুন, আমার পার্টি বললো ভীষণ ভালো হলো। আমি একটু আগে বললাম যে 70 কোয়েশ্চেন বেসিক কোয়েশ্চেন, মানে জানলে পারা যাবে, বেসিক, একদম বেসিক লেভেল কোয়েশ্চেন। আচ্ছা, 20 কোয়েশ্চেন ইনফরমেশন বেস ফ্ল্যাট কোয়েশ্চেন। তো যদি ছেলেমেয়েরা 70+10ও আনসার করে, 80 কোয়েশ্চেন তো পারে, তো ইটস ওকে, 80%, মানে ইটস ওকে, আউট অফ 180%। আপনাদের ইনস্টিটিউটের যে ক্লাসরুম প্রিপারেশনের মডেল, সেই মডেলটা কতটা সহায়ক হলো পরীক্ষার্থীদের জন্য? ওই যে বললাম 100%, মানে 80% ছেলেমেয়েরা পারবে, 85 ছেলেমেয়েরা আনসার করে আসবে, এবং ছেলেমেয়েরা যেটা বলছো কনস্টিটিউশনে কিন্তু 85% পুরো কমন আনসার করা যাচ্ছে। তো ভালো প্রশ্ন হয়েছে, আমাদের পার্টটা ভালো প্রশ্ন হয়েছে, ভীষণ ভালো প্রশ্ন হয়েছে, এখানে স্কোর করা সম্ভব, ভালো মতো সম্ভব। একদম সরাসরি অনেক কমেন্ট আসে আমাদের কাছে যখন এই ধরনের পোস্ট এক্সাম অ্যানালিসিস হয়, যে কাট অফ কত হতে পারে। তো যদিও আমরা এই আলোচনার মাধ্যমে সেই ধরনের কাট অফ তুলে ধরতে পারবো না, তবুও একটা জিনিস জিজ্ঞেস করছি আপনাকে যে আপনার এই সাবজেক্টে এবার কতটা স্কোর করা সম্ভব? আমার সাবজেক্ট, আমার পার্ট 100টা কোয়েশ্চেন বলছে, তো কনস্টিটিউশন থেকে 100 কোয়েশ্চেন, 80 to 85 আউট অফ 100, 80 to 85 একদম। তাহলে খুব ভালো স্কোর আমরা এক্সপেক্ট করতে, ভীষণ ভালো স্কোর করতে পারবে ছেলেমেয়েরা। এত বেসিক প্রশ্ন এবার এসছে, সহজ প্রশ্ন হয়েছে আমাদের কনস্টিটিউশনে। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি এত সুন্দর করে আপনার সাবজেক্টকে তুলে ধরলেন এবং এবারের যে কোয়েশ্চেন হয়েছে অ্যানালাইজ করলেন। আমরা অন্য সাবজেক্টের আলোচনায় ফিরে আসবো। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন শ্রী রূপক দত্ত, ইকোনমিক্স নিয়ে আলোচনা করার জন্য ইন্ডিয়ান ইকোনমি যে পোর্শন থাকে, স্যারের কাছে আসবো। যে স্যার, এবারের প্রশ্নপত্র কেমন হলো? এবারের প্রশ্নপত্র খুবই ভালো হয়েছে, ইজি এবং মডারেট মিশিয়েই হয়েছে। অ্যাজ সাচ কোনো টাফ কোশ্চেন এবারের প্রশ্নপত্রে ছিল না। তো গতবারের কোশ্চেন পেপার যদি আমরা দেখি, গতবারের কোশ্চেন পেপারে তুলনামূলকভাবে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সোশিও ইকোনমিক্স রিলেটেড যাবতীয় কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল, যেখানে এবছরে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেনের সংখ্যা আউট অফ 100 আমরা বলতে পারি নিয়ার অ্যাবাউট 40%, অ্যারাউন্ড 40% কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্স থেকে এসছে বিভিন্ন সেক্টর থেকে। আর ওভারঅল কোশ্চেনের মধ্যে পেপার 5 ইকোনমিক্সে যে 100টি কোশ্চেন আসে, সেখানে 100টি কোশ্চেনের মধ্যে 65 to 70% কোশ্চেন এসছে ইজি। বাকি রিমেনিং কোশ্চেনকে আমরা বলতে পারি মডারেট, টাফ কোশ্চেন অ্যাজ সাচ কিছু আসেনি। তো এই যে 100টা প্রশ্নের
যে সঠিক উত্তর সেটা 100টাই হয়তো আলোচনা করা সম্ভব হবে না আপনার পক্ষে, কিন্তু যদি একটু তুলে ধরেন যে কি ধরনের প্রশ্ন হলো এবং তার সম্ভাব্য উত্তর কি হওয়া উচিত আপনার মতে। হ্যাঁ, এই প্রসঙ্গে আসার আগে অবশ্যই বলবো, ইকোনমিক্স থেকে কোশ্চেন কিন্তু আমরা বিগত বছরগুলোতেও দেখেছি, এবছরেও আমরা দেখেছি। বিগত বছরে পেপার 4 অর্থাৎ জেনারেল স্টাডিজ 2 পেপার ইকোনমিক্সের কিছু কোশ্চেন দিয়েছিল। এবছরও ইকোনমিক্সের কোশ্চেন পেপার 4-এ এসছে জেনারেল স্টাডিজ 2-তে, কিন্তু তার সংখ্যা গত বছরের তুলনায় কম। জিওগ্রাফির ক্ষেত্রে জিওগ্রাফি অর্থাৎ পেপার 3 যেটা হিস্ট্রি জিওগ্রাফি পেপার ছিল, সেখানেও ইকোনমিক্সের কোশ্চেনের মধ্যে আমরা স্পেশাল ইকোনমিক জোনের কোশ্চেন দেখতে পেয়েছি। আমরা কোশ্চেন দেখতে পেয়েছি ইন্টিগ্রেটেড হাউজিং ডেভেলপমেন্ট প্রোগ্রামের একটা কোশ্চেন ছিল জিওগ্রাফির মধ্যে। এছাড়া সেন্সাসের কোশ্চেন তো অবশ্যই ছিল। আমি একটু আগেই বললাম যে এবছরের ক্ষেত্রে আমরা 65 to 70% কোশ্চেনকে আমরা ইজি বলতে পারি, যেটা প্রিলিমিনারি পরীক্ষার ক্ষেত্রে WBCS যে পিএসসি প্রিলিমিনারি এক্সাম কন্ডাক্ট করে থাকে, সেই পরীক্ষায় আমরা এই সমস্ত কোশ্চেন দেখে এসেছি এবং এই জাতীয় কোশ্চেনই এখানে এসছে। আমরা ইন্ডিয়ান ইকোনমি বলতে যে সমস্ত টপিক কভার করে থাকি সিলেবাসের মধ্যে, যেমন কিছু ফান্ডামেন্টালস, যেমন ইনফ্লেশন, এবছর কোশ্চেন এসছে জিডিপি জিএনপি থেকে। গত বছরে যে কোশ্চেনটি জিডিপি জিএনপি থেকে এসেছিল, সেই কোশ্চেনটিকে একটু অন্যরকমভাবে এবছর দিয়েছে। কোশ্চেন এসছে আরবিআই এবং তার ফাংশন থেকে। আমরা জানি এই পেপার 5-এ ইন্ডিয়ান ইকোনমির মধ্যে ফোকাস করা হয় আরবিআই এর ওপর, এবং সত্যিই তাই আরবিআই এবং তার রিলেটেড কোশ্চেনের সংখ্যা যথারীতি বেশি এসছে তুলনামূলকভাবে। আমরা এগ্রিকালচার, ইন্ডাস্ট্রি, ট্যাক্সেশন, বাজেট থেকে আমরা একটা কোশ্চেন বলতে পারি। এখানে ফিসকাল ডেফিসিট প্রায় প্রত্যেক বছরই কোশ্চেন থাকে, কিন্তু এবছর ফিসকাল ডেফিসিট থেকে কোশ্চেন এসছে, কিন্তু সেটা ডেটাবেস কোশ্চেন এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড। কোশ্চেন এসেছে কারেন্ট যোজনা থেকে, কোশ্চেন এসেছে ইন্ডিয়ার এক্সপোর্ট ইম্পোর্ট থেকে, কোন কান্ট্রিতে এক্সপোর্ট বেশি হয় বা ইম্পোর্ট বেশি হয়, বা অড ম্যান আউট, এরকমভাবে একটু ট্রিক দিয়ে কোশ্চেন দিয়েছে। আমরা প্রথমে ইজি কিছু কোশ্চেন আলোচনা করে নিই, যেখানে স্টুডেন্টের মনে হতে পারে যে কোশ্চেন পেপারটা অ্যাপারেন্টলি মনে হয় যে অনেক টাফ হয়েছে। স্টুডেন্টরা যদি একটু মাথা ঠান্ডা রেখে পেপারটা সলভ করতে পেরে থাকে পরীক্ষার হলে, তাহলে কোশ্চেন পেপারটা খুব কঠিন হয়েছে এটা আমরা বলবো না একদমই। যেমন নাবার্ড থেকে কোশ্চেন দিয়েছে এগ্রিকালচার রিলেটেড, নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ, এটা যে কেউ আনসার করতে পারবে। ইকোনমিক্স তো সবার কাছে একটা ভয়ভীতির জায়গা, কিন্তু পিএসসি এমন কিছু কোশ্চেন মেনে দিয়েছে যেখানে একদম ভয়ভীতি পাওয়ার মতন কিছু ছিল না, যেটা আলোচনা করছিলাম। নাবার্ড ইজ অ্যাসোসিয়েটেড উইথ অপশানে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট, আরবান ডেভেলপমেন্ট, রুরাল ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট অফ রেলওয়েজ। নাবার্ডের ফুল ফর্মের মধ্যে আনসার লুকিয়ে আছে ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট, তাহলে আনসার অবধারিতভাবে এখানে অপশান সি, রুরাল ডেভেলপমেন্ট। পরবর্তী ইজি কোশ্চেন আমরা বলতে পারি ব্যাংক রেট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট অফ, এটা সবাই জানে। ব্যাংক রেট আরবিআই ঠিক করে, অর্থাৎ ক্রেডিট কন্ট্রোলের মধ্যে পড়বে, অপশানে ক্রেডিট কন্ট্রোল ছিল। এছাড়া আদার্স অপশনগুলো ছিল রিডিউসিং ফিসকাল ডেফিসিট, রিডিউসিং ডেফিসিট ফিন্যান্সিং, ইনক্রিজিং ট্যাক্স রেভিনিউ। সবচেয়ে সহজ প্রশ্ন হচ্ছে কবে আরবিআই গঠন করা হয়েছিল, ইন হুইচ ইয়ার ওয়াজ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশড। আমরা সবাই জানি 1935। জিডিপি জিএনপির ক্ষেত্রে আমি বলি, জিডিপি জিএনপি থেকে যে কোশ্চেনটি দিয়েছে, গত বছরে এই দুটো কোশ্চেন এসেছিল, কিন্তু অন্যরকমভাবে এসেছিল কোশ্চেনটি। প্রথমত আসি, কোশ্চেন দিয়েছিল জিডিপি অ্যাট মার্কেট প্রাইস মাইনাস এনআইটি। এনআইটির ফুল ফর্ম অনেকের হয়তো গন্ডগোল হতে পারে, নেট ইনডাইরেক্ট ট্যাক্সেস, ইকুয়াল টু সাইন দিয়ে দিয়েছিল কোশ্চেন মার্ক। তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স সাবট্র্যাক্ট করলে কি আনসার হবে? আনসার হওয়া উচিত জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। গতবারে কোশ্চেনটা দিয়েছিল জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট বলে 4টে অপশান দিয়েছিল। এবছর জানতে চেয়েছে তাহলে জিডিপি অ্যাট মার্কেট প্রাইস থেকে নেট ইনডাইরেক্ট ট্যাক্স সাবট্র্যাক্ট করলে আমরা কি পাবো? তাহলে আনসার হবে জিডিপি অ্যাট ফ্যাক্টর কস্ট। আনফর্চুনেটলি নিয়ারেস্ট অপশন ছিল না। জিডিপি থেকে আরেকটি কোশ্চেন দিয়েছিল, সেটাকে আমি মডারেটই বলবো, সাধারণ স্টুডেন্টদের কাছে এটি মডারেট কোশ্চেনই বলা চলে। কোশ্চেন দিয়েছিল জিডিপি ইজ ইকুয়াল টু জিএনপি ইজ ইকুয়াল টু জিডিপি প্লাস এক্স মাইনাস এম। এক্স এখানে কি বোঝাতে চাইছে সেটাই জানতে চেয়েছিল, হোয়ার এক্স মিনস এম মিনস, কোশ্চেনটাতে দেওয়া হয়েছে হোয়ার এম মিনস। আমরা জানি জিডিপি থেকে আমরা কিভাবে জিএনপি পাবো। জিডিপির সাথে যদি আমরা ফ্যাক্টর ইনকাম ফ্রম অ্যাব্রড অ্যাড করি এবং ফ্যাক্টর ইনকাম গোজ টু অ্যাব্রড সাবট্র্যাক্ট করি, তাহলে আমরা পাবো জিএনপি। তাহলে এখানে সাবট্র্যাক্ট কী করছি? ফ্যাক্টর ইনকাম গোজ টু অ্যাব্রড। তাহলে ফ্যাক্টর ইনকাম গোজ টু অ্যাব্রড যদি আমাকে সাবট্র্যাক্ট করতে হয়, তাহলে
তাহলে চারটে অপশনের মধ্যে যেটি ছিল সেটি হচ্ছে ইনকাম রিসিভ বাই ফরেন ন্যাশনালস ফ্রম উইদিন দ্য কান্ট্রি, এটা আনসার হওয়া উচিত এবং এটি সঠিক উত্তর। এছাড়া বাকি তিনটে অপশন ছিল ইনকাম আর্ন অ্যান্ড রিসিভড বাই ন্যাশনালস উইদিন দ্য বাউন্ডারিজ অফ ফরেন কান্ট্রিজ, আরেকটি অপশন ছিল ভলিউম অফ কমোডিটিজ অ্যান্ড সার্ভিসেস প্রডিউসড ডিউরিং দ্য অ্যাকাউন্টিং ইয়ার, আর অপশন ডি ছিল ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড সাবসিডিজ। প্ল্যানিং কমিশন থেকে কোশ্চেন দিয়েছে, পরপর দুটি কোশ্চেন আমরা প্ল্যানিং কমিশন থেকে দেখতে পাচ্ছি। প্ল্যানিং কমিশন হ্যাজ বিন স্ক্র্যাপড অন, প্ল্যানিং কমিশন কবে স্ক্র্যাপ করা হলো, ঠিক তার পরের কোশ্চেনটি ছিল, আমরা বুকলেট এ আমি আলোচনা করছি এখানে, পরের কোশ্চেনটি ছিল দ্য নাও ডিফাঙ্ক প্ল্যানিং কমিশন ওয়াজ সেট আপ অন, প্ল্যানিং কমিশন কবে সেট আপ করা হয়েছিল। দ্য প্ল্যানিং কমিশন স্ক্র্যাপ করা হয়েছিল আগস্ট 13, 2014, আর প্ল্যানিং কমিশন যেটা এখন আর এক্সিস্টেন্স নেই সেটি সেট আপ করা হয়েছিল মার্চ 15, 1950। তারপরের কোশ্চেনটি এসেছিল প্ল্যানিং কমিশনের থেকে কোশ্চেন এসছে এম অফ দ্য থার্ড 5 ইয়ার প্ল্যান, থার্ড 5 ইয়ার প্ল্যানের এম কী ছিল। যে চারটি অপশন দিয়েছে, চারটি অপশন কোনো না কোনো 5 ইয়ার প্ল্যানের মেন অবজেক্টিভ এখানে তুলে ধরা হয়েছে। যেমন র্যাপিড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, আমরা জানি সেকেন্ড 5 ইয়ার প্ল্যানের অবজেক্টিভ ছিল। অপশন বিতে ছিল গ্রোথ উইথ স্টেবিলিটি অ্যান্ড প্রোগ্রেস টুয়ার্ড সেলফ রিলায়েন্স, এটা ফোর্থ 5 ইয়ার প্ল্যানের মেন অবজেক্টিভ ছিল। অপশন সিতে ছিল সেলফ রিলায়েন্ট অ্যান্ড সেলফ জেনারেটিং ইকোনমি, এটি থার্ড 5 ইয়ার প্ল্যানের মেন অবজেক্টিভ ছিল। কোশ্চেন দিয়েছিল দ্য এম অফ দ্য থার্ড 5 ইয়ার প্ল্যান, তাহলে এটি হবে আনসার। আরেকটি অপশন ছিল রিমুভাল অফ পভার্টি অ্যান্ড অ্যাটেনমেন্ট অফ সেলফ রিলায়েন্স, এটি ফিফথ 5 ইয়ার প্ল্যানের মেন অবজেক্টিভ ছিল। এবং এটি স্টুডেন্টের কাছে প্রিলিমিনারি লেভেলে প্রিপারেশনের জন্য যে নলেজ তারা গ্যাদার করেছে সেখান থেকে এই কোশ্চেনটা আমরা বলতে পারি, এবং এটিকেও আমরা বলতে পারি ইজি কোশ্চেন। একই রকমভাবে প্ল্যানিং কমিশন থেকে আরেকটি কোশ্চেন দিয়েছিল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, সেটাতেও আমরা বলতে পারি ইজি কোশ্চেন। এবং বিভিন্ন পরীক্ষায় আরেকটি কোশ্চেন এসছে প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া, এই বইটি কে লিখেছেন, দ্য বুক ওয়াজ রিটেন বাই, এটা বিভিন্ন পরীক্ষায় এসেছে, যাকে আমরা ফাদার অফ আমরা বলে থাকি ইন্ডিয়ান প্ল্যানিং, এম বিশ্বেশ্বরাইয়া, এবং অপশানে সেটি ছিল। আরবিআই আমি বললাম একটু আগে, আরবিআই থেকে ফোকাস করেছে, যেমন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং রেট ইজ নট ডিটারমাইন্ড বাই দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, কোন রেট অফ ইন্টারেস্ট বা সুদের হার আরবিআই ঠিক করে না। অপশানে ছিল সিআরআর, এটি সুদের হার নয়, এসএলআর স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এটিও সুদের হার নয়। বাকি যে দুটো সুদের হারের কথা বলা হয়েছে সেটি হচ্ছে রেপো রেট এবং প্রাইম লেন্ডিং রেট। আমরা সকলেই জানি রেপো রেট আরবিআই ঠিক করে, অতএব আনসার হবে প্রাইম লেন্ডিং রেট। সুতরাং এরকম অনেক ইজি কোশ্চেন আমরা পেপারে দেখতে পাই। যেমন খুব কমন কোশ্চেন এমএসএমই সেক্টর, মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অ্যাক্ট, যেটা 2006 পাস করা হয়েছিল, সেই এমএসএমই ডেভেলপমেন্ট অ্যাক্ট অনুযায়ী জানতে চাওয়া হয়েছে মিডিয়াম সার্ভিস সেক্টরে ইনভেস্টমেন্ট লিমিট, অতএব আনসার হবে অ্যাবাভ ₹2 crore টু ₹5 crore। কোশ্চেন দিয়েছিল এরিয়া অফ ব্ল্যাক রেভলিউশন, ভীষণই ইজি কোশ্চেন। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল, এই বইটি কে লিখেছেন, এটিও ভীষণ ইজি কোশ্চেন, দাদাভাই নওরোজি। কোশ্চেন দিয়েছিল একটা জায়গা থেকে দুটো কোশ্চেন দুরকমভাবে দিয়েছে, মার্জিন রিকোয়ারমেন্ট আরবিআই থেকে, যেমন ভেরিয়েশন ইন মার্জিন রিকোয়ারমেন্টস, অপশানে ছিল কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল, এই কোশ্চেনটি দিয়েছিল। আবার একই রকমভাবে জানতে চেয়েছিল এদের মধ্যে কোনটি কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল নয়, সেখানে আবার অপশানে মার্জিন রিকোয়ারমেন্ট ছিল, অতএব সেখানে আনসার মার্জিন রিকোয়ারমেন্ট। আবার মার্জিন রিকোয়ারমেন্ট কি সেটি জানতে চেয়েছে, এখানে আনসার কোয়ালিটেটিভ ক্রেডিট কন্ট্রোল। জানতে চেয়েছে আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিলেন, জানতে চেয়েছে এক্সিম ব্যাংক কবে সেট আপ হয়েছে, আমরা সকলেই জানি আরবিআইয়ের প্রথম গভর্নর ছিলেন অসমন্ড স্মিথ, এক্সিম ব্যাংক সেট আপ হয়েছিল 1 জানুয়ারি 1982। জানতে চাওয়া হয়েছে ভারতে বর্তমানে মূলত কত ধরনের ট্রেজারি বিল আছে, যেমন দেয়ার আর 3 মেন ট্রেজারি বিলস ইন ইন্ডিয়া, অপশানে ছিল 91 ডে, 182 ডে, 364 ডে, 92 ডে, 183 ডে, 365 ডে, 93 ডে, 184 ডে অ্যান্ড 366 ডে। তো আনসার হবে এখানে 91 ডে, 182 ডে অ্যান্ড 364 ডে। এটি হচ্ছে মূলত ভারতে এই 3 ধরনের ট্রেজারি বিল আমরা দেখতে পাই। আরবিআইয়ের ক্রেডিট কন্ট্রোল থেকে আরেকটি কোশ্চেন এসেছিল, যেমন ইনক্রিজ ইন কেস আরবিআই ওয়ান্টস টু মেক ইট মোর এক্সপেন্সিভ ফর দ্য ব্যাঙ্কস টু বড়ো মানি, আরবিআই ক্রেডিট কন্ট্রোলের মধ্যে এটা আমরা পড়ে থাকি। কোশ্চেন অপশানে ছিল ইনক্রিজ দ্য রেপো রেট, রিডিউসেস দ্য রেপো রেট, ইনক্রিজেস দ্য রিভার্স রেপো রেট, ডিক্রিজেস রিভার্স রেপো রেট। কোশ্চেনে দিয়েছিল ইন কেস আরবিআই ওয়ান্টস টু মেক ইট মোর এক্সপেন্সিভ ফর দ্য ব্যাঙ্কস টু বড়ো মানি,
আমরা জানি রেপো রেটের মাধ্যমে ব্যাঙ্কগুলো আরবিআই এর কাছ থেকে ধার নিয়ে থাকে, তাহলে মোর এক্সপেন্সিভ ফর ব্যাঙ্কস টু বড়ো মানি, তাহলে অবভিয়াসলি আরবিআই সেই ক্ষেত্রে সুদের হার বৃদ্ধি করবে, অর্থাৎ আনসার হবে ইনক্রিজ দ্য রেপো রেট। কোশ্চেন এসেছিল সফট কারেন্সি থেকে, যেমন এ কারেন্সি উইথ এ ভ্যালু দ্যাট ফ্ল্যাকচুয়েটস অ্যাজ আ রেজাল্ট অফ দ্য কান্ট্রিজ পলিটিক্যাল অর ইকোনমিক আনসার্টেনিটি। আমরা জানি যে কান্ট্রির পলিটিক্যাল স্টেবিলিটি আছে, ইকোনমিক স্টেবিলিটি আছে, যাদের ট্রেড সারপ্লাস আছে, সেই দেশের কারেন্সিকে বলা হয় হার্ড কারেন্সি। অপোজিট কেস ইকোনমিক ইনস্টেবিলিটি, পলিটিক্যাল ইনস্টেবিলিটি এবং ট্রেড ডেফিসিট আছে, তাদের বলা হয় সফট কারেন্সি। অপশানে ছিল হার্ড কারেন্সি, সফট কারেন্সি, বোথ এ অ্যান্ড বি অ্যান্ড নান অফ দ্য অ্যাবাভ। তো এরকম আমরা দেখতে পাচ্ছি সহজ কোশ্চেনের সংখ্যা অ্যারাউন্ড 65 to 70%, 65 থেকে 70টি কোশ্চেন এরকম ইজি আছে। স্টুডেন্টরা যদি মাথা ঠান্ডা করে আনসার করতে পারে তাহলে অবশ্যই এই কোশ্চেনগুলো আনসার করা সম্ভব। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে কোশ্চেনগুলো এসছে, কারেন্ট অ্যাফেয়ার্স আমরা দেখতে পাচ্ছি খুব পেছন থেকে, খুব ব্যাকডেটেড কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি। রিসেন্টলি অর্থাৎ জানুয়ারি মাসের আশেপাশে থেকে যে ঘটনাগুলো ঘটেছে, সেই জানুয়ারি মাস মেনলি ফোকাস দেখা যাচ্ছে আমরা জানুয়ারি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই দিয়েছে। অতএব আমরা আগেও আমরা ফেসবুক লাইভে এটা আলোচনা করেছিলাম। প্রিলিমিনারি পরীক্ষার সময় আমরা এটা বলেছিলাম যে প্রিলিমিনারিতেও পিএসসি ইকোনমিক্সের ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর জোর দিয়েছিল। তখনও আমরা এটা আলোচনা করেছিলাম যে মেন পরীক্ষার ক্ষেত্রেও কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বেশি কোশ্চেন আসতে পারে, এবং যথারীতি পাবলিক সার্ভিস কমিশন কারেন্ট অ্যাফেয়ার্সের ওপর বেশ ভালো রকমই স্ট্রেস দিয়েছে বলা যেতে পারে। এবছরের প্রিলিমিনারি পরীক্ষায় পিসিএ প্রম্পট কারেক্টিভ অ্যাকশন থেকে কোশ্চেন দিয়েছিল, এবং মেনেও আমরা দেখতে পাচ্ছি প্রম্পট কারেক্টিভ অ্যাকশন থেকে কোশ্চেন দিয়েছে। স্যার এইবার যে কোয়েশ্চেনগুলো আপনি বললেন যে এতক্ষণ যে ইজি কোয়েশ্চেনগুলো সেগুলো আপনি আলোচনা করলেন, যে কোয়েশ্চেনগুলো একটু মডারেট লেভেলের, মানে যেগুলো আনসার করার জন্য একটু পড়াশোনা করার প্রয়োজন, বা এই যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে প্রশ্নগুলো এলো, এর প্রিপারেশনটা কিভাবে নেওয়া সম্ভব? কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে স্টুডেন্টকে অবশ্যই নিউজ পেপার এবং ম্যাগাজিনের ওপর ভরসা করতে হবে। নিউজ পেপার আমি অবশ্যই বলবো ন্যাশনাল লেভেলের কোনো নিউজ পেপার, এবং অবশ্যই কোনো ম্যাগাজিন। আমরা মার্কেটে অনেক ম্যাগাজিন দেখতে পাই, সেই সমস্ত ম্যাগাজিনের মধ্যে থেকে কোনো একটি ভালো ম্যাগাজিন যদি সে থরলি ফলো আপ করে, তাহলে সেখান থেকে কারেন্ট অ্যাফেয়ার্স কমন পাওয়া সম্ভব। এবং এমন কোনো কারেন্ট অ্যাফেয়ার্স দেয়নি যেগুলো এই ম্যাগাজিনে কিন্তু রিফ্লেক্টেড হয়নি। যেমন আমরা আলোচনা করি কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনে, যদি আমরা আসি কারেন্ট অ্যাফেয়ার্সের পোর্শনের ক্ষেত্রে আমরা বলতে পারি, যেমন স্কিম থেকে কোশ্চেন দিয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়াজ লঞ্চড ইন। কোশ্চেন দিয়েছিল the scheme encourages parents to build a funds for the future education and marriage expenses for their female child backed by the government of India. The scheme is, কোশ্চেন এসেছিল on which bank, সাথে সাথে একটু যদি সম্ভাব্য উত্তরগুলো। হ্যাঁ অবশ্যই, যেটা দিয়েছিল encourage parents to build a fund for the future education, আনসার হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা। কোশ্চেন দিয়েছিল প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা ওয়াজ লঞ্চড ইন, এটা স্কিম থেকে কোশ্চেন দিয়েছিল পরপর দুটো, আনসার হচ্ছে 2016। আইটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমরা আলোচনা করি, অন হুইচ ব্যাঙ্ক দ্য আরবিআই হ্যাজ স্ল্যাপড ₹1 crore পেনাল্টি ফর নট মনিটরিং দ্য এন্ড ইউজ অফ ফান্ডস ইন রেসপেক্ট অফ ওয়ান অফ ইটস বরোয়ার্স। অপশনে ছিল ব্যাঙ্ক অফ বরোদা, পিএনবি, এসবিআই, এলাহাবাদ ব্যাঙ্ক, আনসার অপশন সি এসবিআই। এই সমস্ত কোশ্চেন আমরা মূলত ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে দেখতে পাই, কিন্তু পিএসসি এবছর WBCS মেনে এরকম ব্যাংকের পরীক্ষার ক্ষেত্রে যে সমস্ত ব্যাংক রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসে থাকে, সেই সমস্ত কোশ্চেন এবছর পিএসসি তুলে ধরেছে এই বছর মেনে। যেমন আরেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমরা আলোচনা করি, দ্য আরবিআই রেজ দ্য লিমিট অফ কোল্যাটারাল ফ্রি এগ্রিকালচারাল লোনস টু ₹1.6 lakh ফ্রম দ্য কারেন্ট ড্যাশ উইথ এ ভিউ টু হেল্প স্মল অ্যান্ড মার্জিনাল ফার্মার্স। অপশানে ছিল ₹50,000, ₹1 lakh, ₹1.5 lakh, and option D ছিল ₹80,000. Correct answer is ₹1 lakh. IIT current affairs question, RBI related. The RBI has announced that it will transfer an interim surplus of INR, Indian rupee dash, to the central government for the half year end 31st December 2018. Option ছিল 28,000 crore, 20,000 crore, 30,000 crore, 25,000 crore. Correct answer is ₹28,000 crore. যেমন ফিসকাল ডেফিসিটের যে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনটি আমরা আলোচনা বলছিলাম একটু আগে এসেছে, ইন্ডিয়াস ফিসকাল ডেফিসিট হ্যাজ টাচড ড্যাশ অফ দ্য ফিনান্সিয়াল ইয়ার 19 বাজেট টার্গেট অফ
6.24 lakh crore during the period of 9 months from April to December 2018 যে টার্গেটটা নেওয়া হয়েছিল তার কত পার্সেন্ট টাচ করেছে অপশনে ছিল 90%, 100%, 112% and 115%, আনসার 112%। আমি এই কোশ্চেনগুলোকে অবশ্যই মডারেট লিস্টে রাখবো কারণ সাধারণ স্টুডেন্টের পক্ষে এই কোশ্চেনগুলো একটু আনসার করা আই থিঙ্ক ডিফিকাল্ট মনে হয়েছে এবং এখানে যারা নেগেটিভ মার্কস অ্যাভয়েড করতে পেরেছে, লোভ সম্বরণ করতে পেরেছে, যারা এই জাতীয় কোশ্চেনে রিস্ক নেয়নি, অ্যাভয়েড করেছে, তারা অবশ্যই এই পেপারটি থেকে বেনিফিটেড হবে। আইআইটি কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমরা আলোচনা করতে পারি, যেমন হুইচ স্টেট গভর্নমেন্ট হ্যাজ অ্যানাউন্সড ইন্টারেস্ট ফ্রি লোনস অফ আপ টু 3 লাখ রুপিস ফর উইমেন সেলফ হেল্প গ্রুপস ইন দ্য স্টেট। অপশানে ছিল ওয়েস্ট বেঙ্গল, রাজস্থান, ছত্তিশগড় অ্যান্ড উড়িষ্যা। কারেক্ট আনসার ইজ ওড়িশা। যেমন প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন এই বছর ইন্টারিম বাজেট 2019-এর ইন্টারিম বাজেট থেকে কোশ্চেনটি তুলে দিয়েছে। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য মেগা পেনশন স্কিম অ্যানাউন্সড ইন ইন্টারিম বাজেট 2019 আন্ডার হুইচ রুপিস 3,000 পার মান্থ পেনশন ফর 10 crore unorganized sector workers has been proposed for contribution of rupees 100 to 155 per month. Answer is প্রধানমন্ত্রী শ্রমযোগী মনধন। এই জাতীয় কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আমরা বলবো অবশ্যই এগুলো একটু মডারেট কোশ্চেন আমরা বলতে পারি। এবার যে প্রশ্নটা আপনার কাছে আসবো, সবার কাছে এই প্রশ্নটা এসেছে এবং কালকে যখন আমরা আলোচনা করেছি অনেকেই এটা বলেছেন যে বেশ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে প্রশ্নপত্রে। কোয়েশ্চেন প্যাটার্নের কি পরিবর্তন আপনার সাবজেক্টে লক্ষ্য করলেন? পরিবর্তন বলতে গেলে সমস্ত টপিকগুলোকেই কভার করেছে পাবলিক সার্ভিস কমিশন, যে টপিকগুলো একটু আগে বললাম সেখান থেকে অ্যাটলিস্ট একটি কোশ্চেন দিয়েছে, সে ইন্ডিয়ার ফরেন ট্রেড হোক, কি স্কিম হোক, কি এগ্রিকালচার হোক, কি ইন্ডাস্ট্রি হোক, 2 থেকে 3টে কোশ্চেনও আছে, অ্যাটলিস্ট 1 কোশ্চেনও আছে। আরবিআই যেটা ফোকাস করা হয়েছে, আরবিআই রিলেটেড কোশ্চেন অবশ্যই বেশি আছে এবং ট্রেন যদি পরিবর্তন বলি গত বছর থেকে এই বছরের মধ্যে, তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের সংখ্যা তুলনামূলকভাবে বেশি, যেটা আপনি আলোচনা করছিলেন। অবশ্যই গত বছরের মেনে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনের সংখ্যা এই পেপারটিতে অত বেশি ছিল না, কিন্তু পিএসসি, বারবার বলবো, পিএসসি কিন্তু প্রিলিমিনারি পরীক্ষার সময় একটি ইঙ্গিত দিয়েছিল যে ইকোনমিক্সে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসতে পারে। আরেকটা প্রশ্ন আপনার কাছে থাকবে, যেহেতু আপনি যে প্রতিষ্ঠানের শিক্ষকতা করেন সেখানে প্রচুর ছাত্রছাত্রী প্রতি বছর WBCS কোয়ালিফাই করে এবং ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভেন্ট হিসেবে তারা নিযুক্ত হন। তো এই যে প্রিপারেশনটা, ওভারঅল প্রিপারেশনটা আপনারা করিয়েছেন, সেই প্রিপারেশনটা তাদের জন্য কতটা সহায়ক হয়েছে এবং প্রিপারেশনের জন্য যে বিভিন্ন দিক, ক্লাসরুম প্রিপারেশন, স্টাডি মেটেরিয়াল, মক টেস্ট, এই দিকগুলো তাদের জন্য কতটা সহায়ক হয়েছে, কিভাবে হয়েছে? যারা রেগুলার বেসিসে ক্লাস করেছে এবং রেগুলার বেসিসে ইকোনমিক সাবজেক্টটি গো থ্রু করেছে তাদের ক্ষেত্রে এই পেপারটি অসুবিধা হওয়ার কথা নয় এবং তারা অবশ্যই বেনিফিটেড হয়েছে। আমাদের ক্লাস লেকচার হোক, স্টাডি মেটেরিয়াল হোক, স্পেশাল স্টাডি মেটেরিয়াল হোক বা মক টেস্ট হোক, কিন্তু সবসময় আমরা এক শ্রেণীর স্টুডেন্ট বা ক্যান্ডিডেট পেয়ে থাকি যারা সবচেয়ে বেশি যে সাবজেক্টটিকে ভয় পায় সেটি হচ্ছে ইকোনমিক্স বা ইন্ডিয়ান ইকোনমি। সবসময় তারা এই সাবজেক্টটিকে অ্যাভয়েড করে। আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট যারা, তারা কিন্তু 10 স্ট্যান্ডার্ডে কখনো ইকোনমিক্স বা দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পড়ে আসি না, হোয়ারঅ্যাজ অন্যান্য বোর্ডের স্টুডেন্টরা কিন্তু একটু পড়ে আসে। তারা তাদের ক্ষেত্রে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পজিশন পায়, কিন্তু কনস্টিটিউশন এবং ইকোনমিক্সের মধ্যেও যদি আমরা তুলনা করি তাহলে স্টুডেন্ট কিন্তু এই ইকোনমিক সাবজেক্টটিকেই ভয় পায়। ভয় পাওয়ার মতন কিছু নেই, তারা অযথা নিজের মধ্যে একটা সাইকোলজি ক্রিয়েট করে নেয়, বাকি সমস্ত প্র্যাকটিস করে এই সাবজেক্টটি ছাড়া। যারা এই সাবজেক্টটি রেগুলারলি প্র্যাকটিস করেছে এবং কোশ্চেন আনসার সলভ করেছে, আমরা আগেও বলেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আনসার যদি সলভ করে, সেটা প্রিলিমিনারি হোক, মেন হোক, যাই হোক না কেন, ইকোনমিক্সের সিলেবাস প্রিলিমিনারি এবং মেন দুটোর ক্ষেত্রেই সেম, শুধু লেভেল অফ কোশ্চেন ডিফার করে যায়। মেনের আমরা এই বছরে দেখতে পাচ্ছি এমন অনেক কোশ্চেন দিয়েছে যেগুলো অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষায় আমরা ফেস করে থাকি। সেই জাতীয় কোশ্চেন স্টুডেন্টের এখানে আনসার সলভ করা অসুবিধা হওয়ার কথা নয়। আমরা ক্লাসরুম বা হোমওয়ার্ক, ক্লাস টেস্ট, আরবিআই কবে সেট আপ হয়েছে, আরবিআই ফার্স্ট গভর্নর কে ছিলেন, যেমন কোশ্চেন এসেছিল ইন্ডিয়াজ ইম্পোর্ট পার্টনার অড ম্যান আউট করতে দিয়েছিল,
ট্যাক্সের সেশন থেকে ওয়ার্ড ম্যান আউট করতে দিয়েছিল, কোনটা ডাইরেক্ট ট্যাক্স, অপশানে ছিল জিএসটি। এগুলো সবসময় আমরা ক্লাস বা ক্লাস নোট হোক, আমাদের সমস্ত প্রফেসর টিচাররা এগুলো ক্লাসে আলোচনা করে থাকেন, তাদের ক্ষেত্রে এটা একদমই অসুবিধা হওয়ার কথা নয়। যেটা তাদের মেনলি আমার মনে হয়েছে এই পেপারে তাদের যেটা অসুবিধা হতে পারে, দ্যাট ইজ কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। যারা রেগুলার বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স পড়েনি, রোজ অল্প অল্প করে যারা কারেন্ট অ্যাফেয়ার্স পড়েনি, তাদের ক্ষেত্রে মনে হয়েছে এই পেপারটি টাফ। কিন্তু যারা কারেন্ট অ্যাফেয়ার্স গো থ্রু করেছে তাদের ক্ষেত্রে এই পেপারটি কিন্তু সহজই মনে হবে। এবং অ্যাভারেজ স্টুডেন্ট এই সেকশানে, এই পেপারটিতেই, পেপার 5-এর ইকোনমিক্স পোর্শনের মধ্যে ওভারঅল যদি আমরা কনসিডার করি 65 to 70% আনসার করার জায়গা তাদের আছে এবং তারা স্কোর করতে পারে। দ্বিতীয়ত, অপশানগুলোকে সে যদি একটু মাইনুটলি ফলো করতো, তার হয়তো অনেক কিছু জানা নেই, কিন্তু অপশানগুলোকে সে যদি মাইনুটলি ফলো করতো তাহলে সেখান থেকে কিন্তু সে সঠিক উত্তরটা বেছে নিতে পারতো, যেটা একমাত্র ক্লাসরুম কোচিংয়ের ক্ষেত্রেই সম্ভব। যেমন আমি একটি কোশ্চেন আলোচনা করব, আরবিআই রিলেটেড আমরা বলতে পারি, যেমন কোশ্চেনটা দেওয়া হয়েছে, হুইচ অথরিটি ইজ এন্ট্রাস্টেড উইথ দ্য টাস্ক অফ ওভারসিইং ইমপ্লিমেন্টেশন অফ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস ইন ইন্ডিয়া। ধরা যাক স্টুডেন্ট এটি পড়েনি, শুধু সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস নামটি শুনেছে। অপশানে ছিল, বলা আছে কিন্তু ইন ইন্ডিয়া, অপশানে ছিল নীতি আয়োগ, পিএমও, প্রাইম মিনিস্টার্স অফিস, ক্যাবিনেট, নান অফ দ্য অ্যাবাভ। তাহলে যে কোনো স্টুডেন্ট এটি আনসার করতে পারবে নীতি আয়োগ, অবশ্যই সম্ভব। আবার ধরা যাক, হুইচ অফ দ্য ফলোয়িং আর কনসিডার্ড টু বি স্ট্রেসড অ্যাসেট অফ ব্যাংকস। ব্যাংকের স্ট্রেসড অ্যাসেট কোনটি? অপশানে ছিল নন পারফর্মিং অ্যাসেট, রিস্ট্রাকচার্ড লোনস, রিটার্ন অফ অ্যাসেটস, আর অল অফ দ্য অ্যাবাভ। স্টুডেন্ট হয়তো নন পারফর্মিং অ্যাসেট নাম শুনেছে, রিটার্ন অফ অ্যাসেট, রিটার্ন অফ মানে ব্যাড ডেট হয়ে গেছে। তাহলে আমি যদি রিস্ট্রাকচার্ড লোন কি নাও জেনে থাকি, তাহলে আমি এখান থেকে অল অফ দ্য অ্যাবাভ যেহেতু অপশানে আছে, আমি এখানে আনসার করতে পারি, আনসার করা সম্ভব। ঠিক একই রকমভাবে আমরা আসতে পারি আরেকটি কোশ্চেনের ক্ষেত্রে, যেমন হুইচ অফ দ্য ফলোয়িং ইজ ওয়ান অফ দ্য স্টেটস হুইচ হ্যাজ টপড নীতি আয়োগস ইন্ডেক্স অফ ইন্ডিয়ান স্টেট পারফরমেন্স অন ভেরিয়াস ইউনাইটেড নেশনস সাস্টেনেবল গোলস। অপশানে ছিল কর্ণাটকা, গুজরাট, মহারাষ্ট্র, কেরালা। সুতরাং আমরা জানি কেরালা আমাদের হেলথ ইন্ডেক্স হোক, আমাদের এইচডিআই ভ্যালু হোক, সাস্টেনেবল ডেভেলপমেন্টের কোশ্চেনটা দিয়েছে, সব দিক থেকে এগিয়ে আছে। তাহলে আমি যদি নাও জেনে থাকি এই কোশ্চেনটা আনসার করা সম্ভব। অতএব যেটা একমাত্র ক্লাসরুম কোচিংয়ের ক্ষেত্রেই সম্ভব, যে আমি অপশান দেখে, অপশান টেস্ট করেও আমি সঠিক উত্তরটি বেছে নিতে পারবো, এটা অ্যাডভান্টেজ। নিশ্চয়ই ক্লাসরুম প্রিপারেশন একটা আলাদা মাত্রা যোগ করে তাদের অবশ্যই। প্রিপারেশনে। স্যার, আমার একদম শেষ প্রশ্ন আপনাকে, যে যারা প্রিপারেশন নিয়ে গেছে, স্ট্র্যাটেজিক গাইডেন্স নিয়ে প্রিপারেশন নিয়ে গেছে, তাদের এই আপনার সাবজেক্টে কতটা স্কোর করার সম্ভাবনা? একটু আগেই বললাম, এখানে 65 to 70, অর্থাৎ আউট অফ 100 ইকোনমিক্সের কোশ্চেন 65 to 70 আনসার অবশ্যই করা সম্ভব। কিন্তু যেহেতু পরীক্ষাটি কন্টিনিউয়াসলি হয়, পরপর অনেকগুলি পেপারের পরীক্ষা হচ্ছে, প্রথম দিন হচ্ছে পেপার 1, 2, এরকমভাবে চলছে, এবং দিনে যেহেতু দুটো পেপার, স্টুডেন্টরা অযথা প্যানিকড হয়ে যায়, তারা কুল অ্যান্ড কাম থাকতে পারে না। সুতরাং তার রিফ্লেকশনটা কিন্তু এই আনসারের ক্ষেত্রে পড়ে, এবং তাদের ক্ষেত্রে ইজি কোশ্চেনটাও মডারেট থেকে ডিফিকাল্ট মনে হয়। এবং যেটা আমরা বারবার আলোচনা করে এসেছি, নেগেটিভ মার্কিং অ্যাভয়েড করতে হবে, যে করে হোক নেগেটিভ মার্কিংকে অ্যাভয়েড করতে হবে। সে জানা কোশ্চেনের উত্তরও ভুল করে আসে। যেমন যে কোশ্চেনগুলো অড ম্যান আউট দিয়েছে, আমি কোশ্চেনগুলো তুলে ধরি। আচ্ছা, প্রসঙ্গত চলে আসি, হোয়াট ইজ ফেমা, এটা গত বছরের কোশ্চেন দিয়েছিল। গত বছরে ফেমার ফুল ফর্ম জানতে চেয়েছিল, এবছর দিয়েছে হোয়াট ইজ ফেমা, অপশানে ফুল ফর্মই ছিল। যেমন ডিভ্যালুয়েশন অফ কারেন্সি লিডস টু, কারেন্সি ডিভ্যালু হলে কি হয়, অপশানে ছিল ফল ইন ডোমেস্টিক প্রাইস, ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস, ক্যান নট বি প্রেডিক্টেড, নান অফ দ্য অ্যাবাভ। এটা একটি সাধারণ স্টুডেন্টের পক্ষে আনসার করা সম্ভব, যারা ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করেছে একদম বেসিক লেভেলে। আমরা ক্লাসরুমে বা আমাদের স্টাডি মেটেরিয়াল বা ক্লাস নোট বা হোমওয়ার্ক সমস্ত ক্ষেত্রে আমরা এই জাতীয় কোশ্চেন বা মক টেস্টও আমরা আলোচনা করে থাকি।
ইনক্রিজ ইন ডোমেস্টিক প্রাইস। যেমন অতি সহজ কোশ্চেন ছিল, দ্য ইন দ্য কম্পোজিশন অফ ন্যাশনাল ইনকাম ইন ইন্ডিয়া দ্য কন্ট্রিবিউশন অফ দ্য ড্যাশ ইজ দ্য হাইয়েস্ট। কোন সেক্টরে ন্যাশনাল ইনকামের কন্ট্রিবিউশন ইন্ডিয়াতে বেশি? এটা বহুবার প্রিলিমিনারিতে কোশ্চেন এসছে, এবছরও মেনে দিয়েছে। অতএব এই কোশ্চেনটা আমরা মানে ইজি কি বলবো, এটা টু ইজি। তো আমি যে কোশ্চেনটা আলোচনা করতে যাচ্ছিলাম যে অড ম্যান আউটের কোশ্চেন দিয়েছে স্টুডেন্টের ক্ষেত্রে, যেটা ভুল হতে পারে, যেমন ফাইন্ড দ্য অড ওয়ান, ইন্ডিয়াস মেজর ইম্পোর্ট পার্টনার। কোশ্চেনটাতে দেওয়া আছে ফাইন্ড দ্য অড ওয়ান, স্টুডেন্ট ওটাকে হয়তো খেয়াল করবে না। ফাইন্ড দ্য অড ওয়ান বলা আছে ইন্ডিয়াস মেজর ইম্পোর্ট পার্টনার, অপশানে চায়না আছে, ইউএস, ইউএই অ্যান্ড ইউকে। তাড়াহুড়োর মধ্যে স্টুডেন্ট আনসার করে দেবে চায়না, কিন্তু কোশ্চেনটা দেওয়া আছে অড ওয়ান, এদের মধ্যে অডটাকে খুঁজে বার করতে হবে, তাহলে ন্যাচারালি আনসার হবে ইউকে। ঠিক একই রকমভাবে এরকম অড ওয়ানের কোশ্চেন দিয়েছিল, আমরা আসছি অড ওয়ানের কোশ্চেনে ট্যাক্সের একটু আগেই আলোচনা করেছি যে ফাইন্ড দ্য অড ওয়ান আউট, ডাইরেক্ট ট্যাক্সেস আর। অপশানে ছিল ইনকাম ট্যাক্স, ক্যাপিটাল গেইন ট্যাক্স, সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। আমি ধরেই নিলাম আমি জানি না ক্যাপিটাল গেইন ট্যাক্স কি, আমি ধরে নিলাম আমি জানি না সিকিউরিটি ট্রানজাকশন ট্যাক্স কি, কিন্তু কোশ্চেনটাতে যে ফাইন্ড দ্য অড ওয়ান, ডাইরেক্ট ট্যাক্সেস আর, তাহলে আমরা তো অবশ্যই জানি জিএসটি, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, ইনডাইরেক্ট ট্যাক্স। আমরা বর্তমানে যখন শপিং করতে যাই আমরা জিএসটি দিই এবং আমরা জানি সেটা ইনডাইরেক্ট ট্যাক্স, অতএব বাকি ট্যাক্সগুলো যদি আমরা নাও জেনে থাকি আমরা আনসার করতে পারি। তো সুতরাং এই ট্রিকগুলো যদি স্টুডেন্ট হ্যান্ডেল করতে পারে, মাথা ঠান্ডা রেখে যারা হ্যান্ডেল করতে পেরেছে, তাদের ক্ষেত্রে এই পেপারটিতে খুব ডিফিকাল্ট মনে হওয়ার কথা নয়। ওভারঅল পেপার 5 ইকোনমিক্স এবং ইন্ডিয়ান ইকোনমি এবং কনস্টিটিউশন মিলে স্টুডেন্টের ক্ষেত্রে আমি বলতে পারবো তারা হেসে গেলে 70%, অর্থাৎ আউট অফ 200 140 to 150 স্কোর অবশ্যই করা উচিত। যেমন ট্রিক, আরেকটি ট্রিক, মানি পলিসি ইনক্রিজেস দ্য ইনফ্লেশন রেট ইজ নোন অ্যাজ, মানি পলিসি ইনক্রিজেস দ্য ইনফ্লেশন রেট ইজ নোন অ্যাজ। কোশ্চেনটা ইজি, কিন্তু স্টুডেন্টের কাছে লাগবে এটি টাফ, তার মনে হবে এটি টাফ। অপশানে ছিল চিপ মানি পলিসি, ডিয়ার মানি পলিসি, হট মানি, ফিয়েট মানি। মানিটারি পলিসির ক্ষেত্রে আমরা জানি চিপ মানি পলিসি, ডিয়ার মানি পলিসি। চিপ মানি পলিসি মানে যেখানে মানি সাপ্লাই বাড়বে, ডিয়ার মানি পলিসি মানে যেখানে মানি সাপ্লাই কমবে। কোশ্চেনটাতে দেওয়া হয়েছে মানি পলিসি ইনক্রিজেস ইনফ্লেশন রেট। আমরা জানি আরবিআই মানি সাপ্লাই ইনক্রিজ করলে ইনফ্লেশন অর্থাৎ মুদ্রাস্ফীতি হবে, তাহলে আনসার হবে চিপ মানি পলিসি। তো এই ট্রিক যারা ধরতে পেরেছে, যারা মাথা ঠান্ডা রেখে আনসার করতে পেরেছে, তাদের পক্ষে এই পেপারটিতে 70 to 75%, 140 to 150 আউট অফ 200 স্কোর করা ইজিলি পসিবল। আপনার কথা থেকে একদম পরিষ্কার যে যারা একটু প্রিপারেশন নিয়ে গেছে, সিরিয়াসলি WBCS মেইন 2019 এর পরীক্ষায় বসেছে, তারা খুব ভালো স্কোর করবে, এটাই আমরা এক্সপেক্ট করব। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনার সাবজেক্টের কোয়েশ্চেন পেপার সেটা এত সুন্দরভাবে অ্যানালাইজ করার জন্য। আমাদের দর্শকরা নিশ্চয়ই বুঝতে পারবেন এর থেকে যে তাদের স্কোর কেমন হতে চলেছে, নিশ্চয়ই তারা একটা সেলফ ইভ্যালুয়েশনও করতে পারবেন। অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন রাইস ফেসবুক লাইভে আজকের বিশেষ আলোচনা, এবং এতক্ষণ আমরা আলোচনা করছিলাম পেপার 5 নিয়ে। এবার আমরা আলোচনায় আসবো পেপার 6 অর্থাৎ অ্যারিথমেটিক এবং টেস্ট অফ রিজনিং। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন রাইসের ম্যাথামেটিক্সের একজন বিশিষ্ট শিক্ষক, বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শ্রী শুভেন্দু ময়রা। স্যার নমস্কার, আপনাকে এই অনুষ্ঠানে স্বাগত জানাই। এবং একদম প্রথমেই যেটা নিয়ে জানতে চাইবো, অ্যারিথমেটিক অনেকের একটা ভয়ের জায়গা, ম্যাথামেটিক্স অনেকের একটা, যেহেতু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট পরীক্ষায় বসেন, বিভিন্ন একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট, তো সেক্ষেত্রে এবছরের প্রশ্ন কেমন হলো আপনার মতে? দেখুন, অ্যাকচুয়ালি পেপার 6-এর অ্যারিথমেটিক এবং জিআই যে পেপার, সেখানে এটাই হচ্ছে ডিসাইডিং পেপার WBCS মেনের রেসপেক্টে। এটা একদম লাস্ট কম্পালসারি সাবজেক্টের পরীক্ষা, তো এটার উপর নির্ভর করেই কিন্তু তাকে WBCS মেনের সুযোগ করতে হয়। সুতরাং WBCS-এ ম্যাথামেটিক্সের যে কোশ্চেন সেটা কোর অ্যারিথমেটিক, যদিও গত বছর আমরা কিছু কোশ্চেন দেখেছিলাম কোর অ্যারিথমেটিক থেকে একটু সরে গিয়ে একটু মেনসুরেশন, একটু জিওমেট্রি, একটু টিগনোমেট্রি কোশ্চেন এসেছিল, কিন্তু এবছর যথারীতি শুধু কোর অ্যারিথমেটিক থেকেই কোশ্চেনটা এসছে, যার ফলে আমরা টেকনিক্যাল ওয়েতে স্টুডেন্টদের যেভাবে ক্লাসে পড়াই এবং হোমওয়ার্ক, ক্লাস টেস্টের মাধ্যমে তাদেরকে সার্ভিসটা দিই, সেখানে স্টুডেন্টদের নো ডাউট এই সাবজেক্টে যারা তা এক্সপেক্ট করেছিল সেটাই তারা কমপ্লিট করতে পেরেছে। এটা আমার ওপিনিয়ন এবং আমার টিচারদেরও ওপিনিয়ন।
এই কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে যদি আলোচনা হয় সেক্ষেত্রে এবারে কোয়েশ্চেন প্যাটার্নে কি কোনো চেঞ্জ লক্ষ্য করা গেল? যেটা দেখতে পাচ্ছি আমি থরলি এটা চেক করার পরে, শুধুমাত্র কয়েকটা চ্যাপ্টারের উপরে জোর দিয়েই পিএসসি এবারে কোশ্চেনটা করেছে। এর আগে 2014 থেকে নতুন ফরম্যাটে পরীক্ষা হওয়া শুরু হলো। 2014-এ অবজেক্টিভ এমসিকিউ ম্যাথামেটিক্স থেকে অ্যারিথমেটিক থেকে 50টা কোশ্চেন এসেছিল। তারপর থেকে যে কয়েকবার কোশ্চেন হয়েছে প্রত্যেকবারেই মানে তারপর থেকে হয়েছে 100টা করে কোশ্চেন। নো ডাউট এবারেও 100টা কোশ্চেন। তো 100টা কোশ্চেনের মধ্যে আমি অলরেডি বলেছি লাস্ট ইয়ারে কিছু কোশ্চেন মেনসুরেশন থেকে 12টা কোশ্চেন এসেছিল, জিওমেট্রি থেকে একটা কোশ্চেন এসেছিল, টিগনোমেট্রি থেকে 2টো কোশ্চেন, যেটা কোর অ্যারিথমেটিক থেকে বাইরে, যদিও সিলেবাসে কিন্তু নামটা আছে অ্যারিথমেটিক। ফলে এবছর যেমন কয়েকটা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন এসছে, এমন একটা চ্যাপ্টার যেখান থেকে আমরা এক্সপেক্ট করি একটা কি 2টো কোশ্চেন, বড় জোর 3টে কোশ্চেন, কিন্তু ভাবতে পারবেন না পার্টনারশিপ চ্যাপ্টার থেকে 27 কোশ্চেন এসছে। যদিও পার্টনারশিপ স্টুডেন্টদের যথেষ্ট সহজ একটা চ্যাপ্টার, সবাই এটা অ্যাটেম্প করতে পারবে, শুধু 2-1টা কোশ্চেনের একটু ল্যাঙ্গুয়েজ একটু স্ট্যান্ডার্ড ছিল, কিন্তু নো ডাউট পরীক্ষা তাদের ভালো হয়েছে এবং অ্যাকর্ডিং টু স্টুডেন্ট তারা প্রত্যেকেই এই সাবজেক্টে তাদের এক্সপেকটেশন নাম্বার যা ছিল সেটাই পারবে। তো ধরুন প্রথমেই যদি বলি এসআই এবং সিআই, সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেস্ট, এখান থেকে 18 কোশ্চেন এসছে, একটা চ্যাপ্টার থেকে 18 কোশ্চেন। প্রফিট আর লস স্টুডেন্টদের ভীষণ একটা ফেভারিট চ্যাপ্টার, সেখান থেকে 20 কোশ্চেন এসছে। টাইম অ্যান্ড ওয়ার্ক 10 কোশ্চেন। পার্সেন্টেজ খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, খুব ইজি চ্যাপ্টার, 11 কোশ্চেন। একটা চ্যাপ্টার যেখান থেকে আমরা দেখছি গত বছরও 37 কোশ্চেন এসেছিল, তার আগের বছর 49 কোশ্চেন এসেছিল, তার আগের বছর আবার 58 কোশ্চেন এসেছিল আউট অফ 100, সেটা হচ্ছে নাম্বার সিস্টেম এবং সিম্পলিফিকেশন। কিন্তু যে কোনো কারণই হোক পিএসসির যিনি কোশ্চেন সেটার তিনি এবারে নাম্বারস থেকে কোশ্চেন রেখেছেন মাত্র 9। ফলে স্টুডেন্টরা এই চ্যাপ্টার থেকে একটু বেশি কোশ্চেন এক্সপেক্ট করে, কিন্তু যখন অন্যান্য চ্যাপ্টার থেকে সহজ কোশ্চেনই এসছে এবং স্টুডেন্টদের খুব ভালো পরীক্ষাই হয়েছে, পরীক্ষা ভালো হয়েছে একদম। এবং আপনাদেরও অন্যান্য শিক্ষকদের মতো আপনার ক্ষেত্রেও এক যে যতক্ষণ না পরীক্ষা হচ্ছে ততক্ষণ একটা চিন্তা কাজ করে যে কেমন হলো, সেক্ষেত্রে আপনি স্যাটিসফাইড যে পরীক্ষা ভালো হয়েছে? খুব ভালো হয়েছে, কারণ আমরা যেভাবে স্টুডেন্টরা ভীষণভাবে আমরা প্র্যাকটিস করাই, ক্লাসে ক্লাস ম্যাটেরিয়ালস, তার হোমওয়ার্ক, তার উপরে ক্লাস টেস্ট, প্রতিটা চ্যাপ্টার উপর আবার হ্যান্ড আউট বেসিসে ক্লাস, তো স্টুডেন্টরা যথেষ্ট ওই কোশ্চেনগুলোর সাথে ভিজুয়ালাইজড হয়ে যায় এবং পরীক্ষাতে গিয়ে যেহেতু সেই কোশ্চেনই দেখতে পায়, সুতরাং তাদের খুব বেশি সময় লাগে না। কারণ কোশ্চেনগুলো যদি এলাবোরেটলি ডেসক্রিপটিভ ওয়েতে ব্যাখ্যা করে কোশ্চেন করতে হয়, অ্যান্সার করতে হয়, তাহলে প্রচুর সময় লাগে। কিন্তু আমরা তাদের টেকনিক্যাল ওয়েতে কী করে অবজেক্টিভে যথেষ্ট বেশি নাম্বার পাওয়া যায় সেটা শেখাই, সুতরাং তাদের কোনো সমস্যা হয়নি। এই বিষয়ে যে কোনো সাবজেক্টেই কম্পিটিটিভ এক্সামে প্র্যাকটিস একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে তো বটেই, অন্যান্য সাবজেক্টের সঙ্গে তুলনায় বরং বেশি ম্যাথামেটিক্সের মতো সাবজেক্টে। তো সেখানে মক টেস্ট কতটা গুরুত্বপূর্ণ আপনাদের ইনস্টিটিউটের যে মক টেস্ট সেটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলো এবছর? ভীষণভাবেই উল্লেখযোগ্য আমাদের মক টেস্ট। আমরা বেশ কিছু মক টেস্ট নিয়েছি, হাফ লেন্থের, কিছু ফুল লেন্থের। তো এই যে মক টেস্টগুলো স্টুডেন্টরা দেয়, যার ফলে পরবর্তী মুহূর্তে যখন এই মক টেস্টের ওপর নির্ভর করে পরীক্ষায় বসে তাদের কাছে খুব সহজ হয়ে যায় পরীক্ষাটা। তো এটা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে আমরা এটা রেগুলার বেসিসে করে থাকি। ডব্লিউবিসিএস কোনোভাবেই সেটা আলাদা নয়। ডব্লিউবিসিএস পরীক্ষায় স্টুডেন্টরা যা মক টেস্ট দিয়েছে তা বিভিন্নভাবে পরীক্ষা, আরও মক টেস্ট শুধু না, আরও অনেক পরীক্ষা আমরা নিই, সেভাবে কিন্তু স্টুডেন্টদের ভীষণভাবেই হেল্প করেছে এবং তারা নো ডাউট পরীক্ষায় গিয়ে তাদের কাছে এটা সুবিধা হয়েছে। স্যার এবার একেবারে রিকোয়েস্ট যে ডিরেক্ট যদি আমরা কোয়েশ্চেনের অ্যানালিসিসে আসি, এবারের যে কোয়েশ্চেন পেপার সেটা যদি আপনি তুলে ধরেন সম্ভাব্য উত্তর সহ। যেমন আমার কাছে যেটা আছে টেক্সট বুকলেট নাম্বার সি, সেখানে 100 পর্যন্ত ছিল জিআই, 101 থেকে হচ্ছে ম্যাথস অ্যারিথমেটিক। প্রথমে 101 থেকে আপ টু 109, মোট 9 কোশ্চেন, টোটালটাই হচ্ছে ইন্টারেস্ট চ্যাপ্টারের উপরে। আমি যদি প্রথম কোশ্চেনটা ভাবি, এখানে প্রিন্সিপাল বলা আছে 15,000, অ্যামাউন্ট বলা আছে 22,125, টাইম বলা আছে 5 ইয়ার্স। দ্যাট মিনস ইন্টারেস্টটা ক্যালকুলেট করে শুধু ইন্টারেস্টের যে আমাদের স্ট্রাকচার এসআই ইকুয়াল টু পিআরটি বাই 100 স্টুডেন্টরা জানে, সেখানে অ্যাপ্লাই করলেই এখান থেকে রেটটা ইজিলি আমরা কমপ্লিট করতে পারছি 9.5% পার অ্যানাম। যদি আমি সেকেন্ড কোশ্চেনটা ধরি,
সেকেন্ড কোশ্চেনে দুটো ডিফারেন্ট ইয়ারের অ্যামাউন্ট বলা আছে, 7 ইয়ারের অ্যামাউন্ট 7100 এবং 4 ইয়ারের অ্যামাউন্ট 6200। তো এখান থেকে জাস্ট কোশ্চেন করেছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। তো রেসপেক্টিভ ইন্টারেস্ট গ্যাপটা বের করে নিয়ে ডিফারেন্ট ওই যে অ্যামাউন্টটা আমরা হেল্প নিচ্ছি ওর ইন্টারেস্টটা ডিফারেন্ট সাবট্রাক্ট করলেই আমরা পৌঁছে যাচ্ছি তার প্রিন্সিপাল 5000-এ। এইভাবে যদি আমরা দেখি এই পার্টে একদম লাস্ট কোশ্চেন 109 কোশ্চেন, এ সাম অফ মানি ডাবল ইটসেলফ ইন 8 years at some rate of interest. In how many years would it triple itself? খুব ইজি একটা কোশ্চেন। দ্যাট মিনস 8 ইয়ার্সে ডাবল হয়েছে, ট্রিপল হতে কত বছর, 8 × 2 16 ইয়ার্স। একদম স্টুডেন্টরা এটা 1 সেকেন্ডও লাগবে না অ্যান্সারটা করতে। তো এখানে কিন্তু 108 কোশ্চেন একটা কোশ্চেন এসছে, খুব ইজি কোশ্চেন, যদিও আমাদের ভিউ অনুযায়ী এখানে অপশানটা ছিল না, যেমন আমাদের মত অনুযায়ী যে 4টে অপশন ছিল তাতে একদম অ্যাকিউরেট অপশনটা পাওয়া পাওয়া যাচ্ছে না। আমরা অ্যান্সারটা পেয়েছি 13 and 1/3%। এটা আমাদের ভিউ অনুযায়ী এটা অপশান হবে। তো এখান থেকে 9 কোশ্চেন আমার মতে স্টুডেন্টরা ইজিলি টোটাল 8টা কোশ্চেন ইজিলি করতে পারবে। নেক্সট যদি আমরা চলে যাই 110 কোশ্চেন থেকে স্টার্ট হচ্ছে প্রফিট আর লস চ্যাপ্টার, যেটা স্টুডেন্টের ভীষণই ফেভারিট একটা চ্যাপ্টার। আমরা ভীষণভাবেই প্রথম থেকেই স্টুডেন্টদের এই চ্যাপ্টারের উপরে WBCS যাদের টার্গেট তাদেরকে প্রথম থেকেই বলি যে প্রফিট আর লস খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার। 110 থেকে স্টার্ট হচ্ছে আপ টু কোশ্চেন নাম্বার 125। টোটাল কোশ্চেন আছে 16 কোশ্চেন একদম। এবারে যেটা দেখা যাচ্ছে, আগে কি হচ্ছে লাস্ট ইয়ার পর্যন্ত কোশ্চেনগুলো মিক্সিং করে আসছে, বিভিন্ন চ্যাপ্টারের একটা কোশ্চেন এই চ্যাপ্টার, একটা কোশ্চেন এই চ্যাপ্টার। এবারে দেখতে পাচ্ছি যেটা একটা চ্যাপ্টার থেকে থরলি 9 to 10 কোশ্চেন একসাথে দিয়ে দিচ্ছে। এটা সুবিধাজনক, স্টুডেন্টদের ভীষণ ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। যদি একটা কোশ্চেন টাইম অ্যান্ড ওয়ার্ক, পরেরটা প্রফিট আর লস হয়, এটা স্টুডেন্ট, কারণ আসল তো টাইমিং 3 আওয়ারের মধ্যে তাকে 100 ম্যাথস 100 জিআই কমপ্লিট করতে হবে। আর এই স্কোরের ওপরে ডিপেন্ড করে তাকে গ্রুপ সি, গ্রুপ বি, গ্রুপ এ, গ্রুপ ডি কোনো একটা গ্রুপে তাকে স্ট্যান্ড করতে হবে। সুতরাং এই টাইমিংটা ফ্যাক্টর, এটা যেটা করেছে এটা স্টুডেন্টদের পক্ষে খুব বেটার হয়েছে এবং এটা আমার ভিউ বেনিফিশিয়াল তাদের জন্য। তো 110 থেকে 125 যেটা দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কোশ্চেনই আমি ম্যাথামেটিক্সের ব্যাপারে আমি এটুকু বলবো যে এখানে যেমন 114 কোশ্চেন, এখানে একটা লিঙ্ক আপের প্রফিট আর লসের উপরে ইজি কোশ্চেন দিয়েছিল, যদিও আমাদের ভিউ অনুযায়ী এখানে অপশানটা নেই। অপশানটা হবে অ্যাকচুয়ালি 17:8, কিন্তু এখানে ছিল না, কিন্তু ইজি কোশ্চেন। এরকম একটা কোশ্চেন যখনই স্টুডেন্টরা দেখছে অপশান নেই, আমাদের স্টুডেন্টদের কিছু প্রবলেম এখানে হয়েছে। এটা নো ডাউট পরীক্ষার্থী থেকে স্টুডেন্টের খুব কমন একটা এক্সপিরিয়েন্স। এইভাবে এই 125 পর্যন্ত যে কোশ্চেন আছে 16, আমার মতে 16 কোশ্চেনই স্টুডেন্টরা পারবে, কারণ এটা প্রফিট আর লস। এখানে স্টুডেন্টদের, আমাদের স্টুডেন্টদের কেউ বিট করতে পারবে না, এটা আমার ভিউ। নেক্সট এবার চলে আসি 126 থেকে স্টার্ট হচ্ছে পার্সেন্টেজ চ্যাপ্টার। তো আমরা স্টুডেন্টদের পার্সেন্টেজ চ্যাপ্টারটা প্রথম থেকেই করাই, সুতরাং এখান থেকে যা কোশ্চেন এসছে প্রত্যেকটাই স্টুডেন্টদের কমন, দু একটা একটু স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ দিয়েছে। 133 পর্যন্ত আছে টোটাল পার্সেন্টেজের কোশ্চেন আছে 8 কোশ্চেন। এই 8টা কোশ্চেনের নো ডাউট 7-8টা কোশ্চেন স্টুডেন্টরা পারবে। হয়তো একটা দুটো কোশ্চেন দু একটা স্টুডেন্টের হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু আমি বলি এর মধ্যে 6টা-7টা কোশ্চেন তো স্টুডেন্ট পারবেই, শিওর পারবে। নেক্সট 134-এ একটা কোশ্চেন আছে রেশিও প্রপোর্শন চ্যাপ্টার থেকে, খুব ইজি কোশ্চেন, এরা স্টুডেন্টরা পারবে। নেক্সট চলে আসছি 135 থেকে 130 টাইম অ্যান্ড ওয়ার্ক, একদম 4টে কোশ্চেনই ইজি কোশ্চেন। আমি জাস্ট ফার্স্ট কোশ্চেনটা পড়ছি। ইফ 25 men can weave 120 meter of cloth in a day, how many meter of cloth will be woven by 35 men? Just 25 into 120 by 35 ইজিলি স্টুডেন্টরা অ্যাচিভ করতে পারবে অ্যান্সারটা 168। তো এখান থেকে 135, 136, 137, 138 এই 4টে কোশ্চেন স্টুডেন্টরা প্রত্যেকটাই করতে পারবে, এটা আমাদের টিচারদেরও মত, আমারও নিজেরও মত। নেক্সট 139 আছে পার্সেন্টেজ, ইজি কোশ্চেন, সবাই পারবে এটা, এই অপশান 62%। নেক্সট 140 থেকে পরপর 4টে কোশ্চেন আছে টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে, ওই ভেরিয়েবল ওয়ার্কের উপরে, M1 T1 by W1 equal to M2 T2 by W2, যেটা আমরা স্ট্রাকচার শেখাই তার রেসপেক্টে। সুতরাং এই 4টে কোশ্চেন স্টুডেন্টরা প্রত্যেকটাই করতে পারবে। আসল হচ্ছে টাইমিংটা যদি অ্যাডজাস্ট করতে পারে তাহলে কোনো প্রবলেম নেই। 144 নাম্বারে আছে রেশিও পোর্শন একটা কোশ্চেন,
চেয়েছে A, B, C and X be the first, second, third and fourth proportion, then what is the value of X? So BC by A, easy question, mentally দেখি উত্তরটা করতে পারবে স্টুডেন্টরা। C অপশান BC by A। 145 and 146 যেটা আমার মতে নাম্বারস থেকে আমরা এক্সপেক্ট করেছিলাম, স্টুডেন্ট এক্সপেক্ট করেছিল যে নাম্বারস থেকে প্রচুর কোশ্চেন আসবে, কিন্তু খুব যে কোনো কারণে খুব কম কোশ্চেন এসছে। এখানে 145, 146 দুটো কোশ্চেন স্টুডেন্টরা পারবে। একটা কোশ্চেন এসছে √7 এর ভ্যালুটা লাইজ বিটুইন, তো √7 অবভিয়াসলি 2, √4 অ্যান্ড √9 3, সুতরাং 2 and 3 এর মধ্যে, এটা দেখেই পারবে। 146 ইজি কোশ্চেন, অ্যান্সার 0। 147 থেকে 150 পর্যন্ত এই চারটে কোশ্চেন প্রফিট আর লসের উপরে। ফার্স্ট কোশ্চেনটা আমি পড়ছি। দ্য রেশিও অফ কস্ট প্রাইস অ্যান্ড সেলিং প্রাইস ইজ 25:26. হোয়াট ইজ দ্য পার্সেন্টেজ অফ প্রফিট? ইজি, 1/25 × 100, 4%। এইভাবে পরপর চারটে কোশ্চেনই কিন্তু প্রফিট আর লসের উপরে একদম বেসিক কোশ্চেন। চারটে কোশ্চেন স্টুডেন্টদের করতে কোনো সমস্যা হবে না। নেক্সট 151 and 152 দুটোই টাইম অ্যান্ড ওয়ার্কের উপরে, দুটো কোশ্চেনে দুটি স্টুডেন্টরা পারবে। এইবার 153 থেকে পরপর 11 কোশ্চেন আছে পার্টনারশিপ চ্যাপ্টারের। এই 11 কোশ্চেন হচ্ছে একদম বেসিক প্রবলেমস অফ পার্টনারশিপ চ্যাপ্টার। পার্টনারশিপ থেকে কি অন্যবারও একই এরকম সংখ্যায় প্রশ্ন হয়? আমি যেটা বলেছি আগে একটু কম সেটা হচ্ছে যে আমরা এক্সপেক্ট করি হয়তো দুটো কোশ্চেন কি তিনটে কোশ্চেন কি, কখনো আসেও না। তো এবারে যিনি কোশ্চেন সেটার সেটা তিনি এই চ্যাপ্টার থেকে একটু জোর দিয়েছেন, যে কোনো কারণেই হোক অনেক কোশ্চেন তিনি এখান থেকে দিয়েছেন। স্টুডেন্টদের প্রবলেম হয়নি, কিন্তু বেসিক্যালি চ্যাপ্টারটা স্টুডেন্টদের কাছে অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু সহজ চ্যাপ্টার। তো এভাবে এখান থেকে আপ টু 163 প্রত্যেকটা স্টুডেন্টদের কাছে সহজ কোশ্চেন। পার্টনারশিপ চ্যাপ্টারের বেসিক থিওরেমের ওপরে ইজি কোশ্চেন, সবাই পারবে। নেক্সট চলে আসছি 164। একটা কোশ্চেন 164 এর পার্সেন্টেজের। 165 থেকে আবার স্টার্ট হচ্ছে 168 পর্যন্ত ইন্টারেস্টের কোশ্চেন। এখানে যে ইন্টারেস্টের কোশ্চেনগুলো আছে একদম বেসিক কোশ্চেন। আমি যদি ভাবি প্রথম কোশ্চেনটা, আবার সেই প্রথমটার মতোই কোশ্চেন এসছে, ডিটারমাইন দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট দ্যাট অ্যাট দ্য রেট অফ 5% কম্পাউন্ড ইন্টারেস্ট পার অ্যানাম বিকাম ₹615 আফটার 2 ইয়ার। জাস্ট প্রিন্সিপালটা চেয়েছে, ইন্টারেস্টটা বলা আছে 5% রেট অফ ইন্টারেস্ট, ইজিলি পাবে প্রিন্সিপালটা 6000। মেন্টালিও করতে পারে, যদি সে ফর্মুলা অ্যাপ্লাই করে তাহলে করতে পারবে। সবাই দুটো প্রসেসই জানে, নিশ্চয়ই পারবে। 165 থেকে 168 পর্যন্ত ইন্টারেস্টের চারটে কোশ্চেনের একটাতেও স্টুডেন্টের প্রবলেম হবে না। 169% একটা ইজি কোশ্চেন এসছে। এটা নিউমেরিক্যাল ভ্যালুতে না দিয়ে 2p 2r% 2n দিয়ে, এটা হয়তো স্টুডেন্টদের একটু অসুবিধা হতে পারে, কিন্তু অ্যান্সারটার ফাইনাল যে পোর্শন এটা 1 - 2r/100, এটাকে চেঞ্জ করে 1 - r/50 টু দি পাওয়ার 2n আনতে হবে। এটা হয়তো একটু স্টুডেন্টের প্রবলেম হতে পারে, কিন্তু যারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তারা এটা করতে পারবেই। নেক্সট 170 আবার টাইম অ্যান্ড ওয়ার্ক, ইজি কোশ্চেন আছে। 10 men can do a work in 18 days. In how many days 12 men can do it? ইজি কোশ্চেন, অ্যান্সার 15 days। এরপর চলে আসি আবার সিম্পল ইন্টারেস্টের পরপর 5 কোশ্চেন আছে। টোটালটাই সিম্পল ইন্টারেস্ট, 171 থেকে 175। চ্যাপ্টারটাও সিম্পল ইন্টারেস্ট, কোশ্চেনগুলো ভীষণ সিম্পল। সো স্টুডেন্টদের এখানে কোনো সমস্যা হওয়ার কথা নেই। আমি বলতে পারি স্টুডেন্টরা এখানে 5টা কোশ্চেনে 5টাই করতে পারবে। নেক্সট 176 থেকে আপ টু 180 ইজি কোশ্চেন পার্টনারশিপ চ্যাপ্টারে। আগে যে ইজি থিওরেমের ওপরে সেই ধরনের পার্টনারশিপের চ্যাপ্টার থেকেই 5টা কোশ্চেন এসছে, পারবে এটা। কিন্তু নেক্সট যে 11 কোশ্চেন পার্টনারশিপ থেকে এসছে, একটু নিউ স্টাইল এসছে, এটা আমার মত, নিউ স্টাইলে অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ। যদি আমি প্রথমটা পড়ি, A and B are equal partners. They admit C and D as partner with 1/5 and 1/6 share respectively. What is the profit sharing ratio of all the part? পরপর কোশ্চেনগুলি একইভাবে এসছে। তো খুব ইজি কোশ্চেন। স্টুডেন্টদের এই ল্যাঙ্গুয়েজটার ব্যাপারে হয়তো প্রাইমারি একটু অসুবিধা হয়েছিল, কিন্তু একটা যদি সলভ করতে পারে সব কটাই তার কাছে কিন্তু ইজি হয়ে যাবে। আমি একটু বলি প্রথম কোশ্চেনটা। এ আর বি ভেবেছিল ইকুয়াল তারা প্রফিট শেয়ার করবে, কিন্তু তারা সি আর ডিকে অ্যাডমিট করলো। সিকে দিল 1/5 শেয়ার, ডিকে দিল 1/6 শেয়ার। তো টোটাল কত গেল? 11/30, তার রিমেনিংটা 19/30।
এই 19/30টা এ আর বি ইকুয়ালি শেয়ার করলো, 19/60, 19/60। সো ইজিলি রেশিওটা পেয়ে গেলাম 19:19:12:10। যদি সে রেশিও প্রপোর্শনের বেসিক জিনিসটা জানে, অবশ্যই জানে। যদি সে পার্টনারশিপের বেসিক জিনিসটা জানে, তাহলে অঙ্কগুলো করতে কখনো সমস্যা হওয়ার কথা নেই। আমি যদি নেক্সট কোশ্চেনটায় আসি, কারণ স্টুডেন্টদের কাছে এই কটা কোশ্চেন একটু ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ লেগেছিল, একটু ট্রিকি মনে হতে একটু পারে। ট্রিকি হচ্ছে। নেক্সট কোশ্চেনে ছিল এ আর বি আর পার্টনার শেয়ারিং প্রফিট ইন দ্য রেশিও 7:3। দে অ্যাডমিট সি, ওই একই ল্যাঙ্গুয়েজ, দে অ্যাডমিট সি ফর 1/5 শেয়ার, তার মানে সি টোটাল শেয়ারের 1/5 শেয়ার পেল, হুইচ ইজ হি অ্যাকোয়ার্স ইন ইকুয়াল প্রপোর্শন ফ্রম বোথ, যেটা সে দুজনের কাছ থেকে ইকুয়াল প্রপোর্শনে পেল। তার মানে 1/10 1/10। তাহলে এর শেয়ার ইনিশিয়ালি ছিল 7/10, সে লস করলো 1/10। তার মানে সে দিল 1/10, আবার বিও দিল 1/10। নাও রেশিও, ফাইন দ্য নিউ প্রফিট শেয়ারিং রেশিও। আমরা এখানে অ্যান্সারটা পাচ্ছি 3:1:1। এটাও স্টুডেন্টরা একটু যদি ল্যাঙ্গুয়েজটা ভাবে করতে পারবে। যে প্রবলেমটায় স্টুডেন্টদের এখানে একটা কোশ্চেন, যদি আমি ভাবি এখানে এই কোশ্চেনটা, হ্যাঁ, নাম্বার 184 এর ল্যাঙ্গুয়েজটা একটু স্টুডেন্টের খেয়াল রাখতে হবে। X and Y are partners in a firm sharing profit in the ratio of 3:2. It according to the initial, they admit R as a new partner from 1st April 2019. That time is not important. X gives, language is important, X gives 1/3 of his share. তার X দিয়েছে তার শেয়ারের 1/3, দ্যাট মিনস এর ইনিশিয়াল শেয়ার ছিল 3/5, সে লস করলো 1/3, while Y gives 1/10 from his share. তো Y দিয়েছে তার শেয়ারের নয়, 1/10 from his share, তার শেয়ার থেকে 1/10 of the total শেয়ার দিল। তো নাও দ্য কোশ্চেন ইজ হোয়াট ইজ দ্য স্যাক্রিফাইসিং রেশিও। পরপর কোশ্চেনগুলো এসছে, হোয়াট ইজ দ্য স্যাক্রিফাইসিং রেশিও। এইভাবেই যে ল্যাঙ্গুয়েজগুলো দিয়েছে, স্টুডেন্টদের একটু ল্যাঙ্গুয়েজটা সমস্যা হচ্ছে। আমি যদি ভেবেও নিই এই কোশ্চেনগুলো সে অ্যাটেম্পটই করলো না, তাহলেও 75 থেকে 80 কোশ্চেন তারা ইজিলি করতে পারবে। অনেক কোশ্চেন এই কদিনের স্টুডেন্ট আমাকে অনেকেই জানিয়েছে যে এই লাস্ট কোশ্চেনগুলো তাদের খুব একটা সমস্যা হয়নি। যদিও আমার প্রাইমারি ভিউ ছিল হয়তো দু একটা স্টুডেন্ট যাদের একটু টেকনিক্যালি তারা অ্যারিথমেটিকটা একটু প্রবলেম করে, তাদের হয়তো ল্যাঙ্গুয়েজটা প্রবলেম হতে পারে, কিন্তু বেসিক্যালি আদার কোশ্চেন যদি সে অ্যাটেম্প করে, কারণ আসলে হচ্ছে টাইমিং 1 hour 30 minutes হয়তো সে ম্যাথসে দিল, 1 hour 30 minutes হয়তো জিআইতে দিল, কারণ টাইমটা শেয়ার করতে হবে। সো নো ডাউট আমি যেটা ভিউ পেলাম সেখানে আমি বলতে পারি, ধরুন এসআইসিআইয়ের 18 কোশ্চেন থেকে 15 কোশ্চেন স্টুডেন্টরা পারবে, নো ডাউট পারবে। আমি একদম মিনিমাম ধরে প্রফিট আর লসের 20 কোশ্চেন থেকে 18, আমি দুটো বাদ দিলাম, 18 কোশ্চেন পারবেই। টাইম অ্যান্ড ওয়ার্কের 10 কোশ্চেন থেকে 8 কোশ্চেন আমি ধরলাম পারবেই। পার্সেন্টেজ চ্যাপ্টার 11, 8 কোশ্চেন আমি মিনিমাম ধরলাম পারবে। নাম্বারসের ওপরে 9 কোশ্চেন, 8টা কোশ্চেন এত ইজি এসছেন, 8টা কোশ্চেন করতে সমস্যা হবে না। নেক্সট রেশিও প্রপোর্শনের 4টে কোশ্চেন, 4টেই পারবে। পার্টনারশিপের যে 27 কোশ্চেন, আমি যদি ওগুলো বাদও দিই মিনিমাম ধরে 20 কোশ্চেন তো পারবি আউট অফ 27। সো 81 দাঁড়িয়ে যাচ্ছে টোটাল অ্যান্সার আমি মিনিমাম ধরে। বাকিগুলো যারা একটু ব্রিলিয়ান্ট স্টুডেন্ট তাদের 9টা 10টা আরও বাড়িয়ে যেতে পারি, কারণ এটার উপর নির্ভর করছে তার এ গ্রুপের সুযোগ। সো যদি তাকে এ গ্রুপে সুযোগ করতে হয়, এখানে অনেকটা নাম্বার বাড়িয়ে রাখতে হবে, কারণ কোনো একটা জিএস পেপারে হয়তো তার নাম্বার কমে গেল। এই চ্যাপ্টার, এই সাবজেক্ট থেকেই জিআই এবং ম্যাথস, এখান থেকে নাম্বারটা একটু বাড়িয়ে নিই, তাকে কিন্তু স্বপ্নটা এ গ্রুপের দেখতে হবে। যদি 75, 80, 70টা কোশ্চেন ম্যাথসে করতে পারে বা 65ও করতে পারে, তাহলে সিআরডি গ্রুপের রেসপেক্টে আমি বলবো তার ঠিকই আছে। যেখানে আমরা বেসিক্যালি যেটা বলি যে সিআরডি গ্রুপের জন্য আউট অফ 1200 600 লকিং নাম্বার, অবশ্যই সে পারবে। 600 যদি টোটাল 800 নম্বর এমসিকিউ এবং বাকি 400 নম্বর কম্পালসারি বেঙ্গলি এবং ইংলিশ থেকে 600 তুলতে পারে, ইটস ওকে, সিআর দিতে পারবে। এটা অ্যাজিউম করা যেতেই পারে, নিশ্চয়ই আমরা বলতে পারি। এটা পাস্ট কয়েক বছরের আমাদের যদি আমরা হিস্ট্রিটাকে নিই, এই হচ্ছে আমাদের অ্যারিথমেটিক সাবজেক্ট। এটা স্টুডেন্টরা, কারণ এটা বেসিক্যালি এটা হচ্ছে কোর অ্যারিথমেটিক, সব কোশ্চেনই কোর অ্যারিথমেটিক থেকে এসছে।
লাস্ট ইয়ারে আমি বললাম মেনসুরেশন থেকে একটু প্রবলেম হয়েছিল, কিন্তু এবছর নো ডাউট স্টুডেন্টের খুব ভালো পরীক্ষা হবে, অন্তত যা কোশ্চেন এসছে। তা আপনি খুব সন্তুষ্ট যে ছাত্রছাত্রীদের পরীক্ষা ভালো একদম, হয়েছে একদম। এবং আমরা খুব ভালো রেজাল্ট এক্সপেক্ট করব Sure, তাদের sure, sure. স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি অ্যারিথমেটিক নিয়ে এত সুন্দর আলোচনা করলেন এবং এবারের কোশ্চেন পেপারটা এত সুন্দরভাবে আপনি অ্যানালাইজ করলেন এবং খুব স্বাভাবিকভাবে যারা এই অনুষ্ঠান Sure, দেখছেন sure. তারা একটা ধারণা পাবেন যে কি রকম মার্কস তাদের হতে চলেছে, কি রকম স্কোর তারা করতে চলেছেন। আপনারা দেখছেন আমাদের এই ফেসবুক লাইভে আমরা পেপার 6 নিয়ে আলোচনা করছি, এতক্ষণ আলোচনা করছিলাম অ্যারিথমেটিক নিয়ে আলোচনায় ছিলেন শ্রী শুভেন্দু ময়রা। এবার আরেকজন খুব প্রসিদ্ধ শিক্ষক এবং রাইসের বহু বছরের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শ্রী ভক্তিপদ গিরি, টেস্ট অফ রিজনিং নিয়ে স্যারের সঙ্গে আলোচনায় আসবো। স্যার স্বাগত আপনাকে অনুষ্ঠানে। এবং প্রথমেই যে কোয়েশ্চেন কেমন হলো এবারে? কোয়েশ্চেন্স তো খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। একটু আগেই আমাদের স্যার বলছিলেন যে ম্যাথ আর রিজনিং এটা সমস্ত স্টুডেন্টরা একটা টার্গেট করে রাখে যে আমরা কত নাম্বার এটা থেকে স্কোর করতে পারবো, কেন ওর ওপরে অনেক কিছু ডিপেন্ড করে থাকে যে কোন গ্রুপেও চান্স পাবে। র্যাঙ্কিং ডিপেন্ড একদম একদম, শুধু তাই নয় যে র্যাঙ্ক মানে ও মানে আমরা যেটা ফার্স্ট র্যাঙ্ক সেকেন্ড র্যাঙ্ক একদম 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 ডিপেন্ড করে থাকে। তাই তাকে প্ল্যানিং করে মানে যখন এক্সামস দিতে যায় তাদের একটা প্ল্যানিং থাকে যে এই দুটো সাবজেক্ট থেকে আমি ম্যাক্সিমাম কত নাম্বার পাবো, কেন যদি এখানে কোনো রকম কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমার রেজাল্ট এদিক ওদিক হয়ে যেতে পারে। আমরা আমাদের স্টুডেন্টদের দেখেছি ওরা এক্সপেক্ট করে যায় এখান থেকে আমরা 170 180 আমরা টার্গেট করে নেব, এরকম আমরাও বলি যে এটা পাওয়া যায়। তো আমার যদি সাবজেক্টে আমরা একটু আসি, আমি দেখলাম পুরো বুকলেটটাকে পুরো রিসার্চ করে এখানে টোটাল প্রায় 17 চ্যাপ্টার্স ইনক্লুড করেছে, 17খানা চ্যাপ্টার। তো কিছু কিছু টপিক তো প্রতি বছরই কোয়েশ্চেন্স প্রচুর আসে। তো আমি দেখলাম কোডিং ডিকোডিং থেকে এবারে কোয়েশ্চেন্স দিয়েছেন 10। এবারে ডিরেকশন টেস্ট যেটা আমরা করে থাকি সেখানে ছিল 4, সিরিজ বোথ লেটার অ্যান্ড নাম্বার সেখানে আছে 9, অ্যানালজি যেটা হচ্ছে কি বলবো এটা কিছুটা ভোকাবুলারি, কার কীরকম জাগলারি থাকবে স্টক ওয়ার্ড তার উপর, কেন এটা অ্যাকচুয়াল হচ্ছে মেন্টাল অ্যাবিলিটি যেখানে অল সাবজেক্ট ইনক্লুড থাকে। তাকে জিকে জানতে হবে, ম্যাথ জানতে হবে, ইংলিশ জানতে হবে, না হলে কিন্তু মেন্টাল অ্যাবিলিটি বা জেনারেল ইন্টেলিজেন্সে স্কোর করা খুব অসুবিধে। তারপর আমরা দেখেছি ক্লাসিফিকেশান ছিল প্রায় 8 কোয়েশ্চেন্স, অ্যানালজিতে টোটাল কোয়েশ্চেন ছিল 16, মিসিং নাম্বার দেখছি 2, পাজল এবারে আছে 12, ব্লাড রিলেশন ছিল 5, সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল 5, র্যাঙ্কিং ছিল 3, অ্যালফাবেটিক্যাল প্রবলেম, ভেন ডায়াগ্রাম, ম্যাথমেটিক। এবারে যেটা আমরা দেখতে পেয়েছি কিছু ম্যাথমেটিক্যাল রিজনিং এটা থাকে, কিন্তু এবারেও তার কোনো ব্যতিক্রম হয়নি। যিনি কোয়েশ্চেন সেট করেছেন তিনি মনে রেখেছেন যে এটা থেকে কোয়েশ্চেন্স দিতেই হবে। ফিগার কাউন্টিং আছে, মিরর ইমেজ আছে, লজিক্যাল পার্ট আছে, ডাইস আছে, ডিফারেন্ট চ্যাপ্টার ইনক্লুড করে এখানে মোটামুটি কোয়েশ্চেন্সটাকে করা হয়েছে। এই আপনি এক্ষুনি বলছিলেন ভোকাবুলারির কথা, তো এই ভোকাবুলারি প্রসঙ্গে যে জিআই এর গুরুত্ব কতটা? অনেকটাই, কেননা দুটো চ্যাপ্টার থাকে, ক্লাসিফিকেশন অ্যান্ড অ্যানালজি। এখানে যদি কোনো ক্যান্ডিডেটকে আনসার করতে হয়, কেননা অ্যান্টোনিম সিনোনিম এগুলো যদি না জানা থাকে তাহলে সে অনেক সময় এগুলোতে পারবে না। কেন অ্যানালজি হচ্ছে একদম কি বলবো যে দিস ওয়ার্ড ইজ টু দিস ওয়ার্ড, দেন হোয়াট ইজ দিস ইজ টু কোয়েশ্চেন মার্ক। তো সেখানে যদি আমি একটু পরে এই বুকলেটটা নিয়ে একটু রিসার্চ করব বা এখানে ডিসকাস করব, সেখানে দেখা যাবে যে কিছু কিছু ওয়ার্ড হয়তো দু একজন স্টুডেন্টের নাও জানা থাকতে পারে। এবং আমাদের যেটা মেন্টাল এবিলিটিতে আমরা এরকমও দেখেছি, এবারে দিয়েছেন যিনি কোয়েশ্চেন সেটার, যে কিছু ওয়ার্ড লেটারগুলোকে জাম্বলড আপ করে দিয়েছেন। দিয়ে ফার্স্ট ক্যান্ডিডেটকে কী করতে হবে, ওয়ার্ড ফর্ম করতে হবে, দেন হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্যাট ওয়ার্ড। তাহলে অনেকগুলো স্টেপ আছে, আগে ওয়ার্ড ফর্ম করব দেন অ্যান্টোনিম। তো এইভাবে কোয়েশ্চেন্স হয়েছে। তবে আমি কত কি স্কোর সেগুলো আমরা পরে যাব, আমি একটু অ্যানালিসিস করে নিই একদম। তো আমি ফার্স্ট আমরা ওই সি যে কোয়েশ্চেন্স পেপার নিয়ে আমরা ডিসকাস করছি সেখানে বুকলেট সি, তো সেখানে দেখলাম ফার্স্ট পেজ কোডিং ডিকোডিং অ্যান্ড সামথিং অ্যানালগ ক্লাসিফিকেশান আছে, এগুলো নিয়ে বলার মতো আমি কিছু দেখতেই পাচ্ছি না। এবারে পেজ 2তে আমরা যদি ভাষায় এগুলো খুব সহজ প্রশ্ন, সহজ মানে কি বলবো, মানে যদি আমাদের ইনস্টিটিউটের দিক থেকে আমরা ভাবি এগুলো কপি পেস্ট করে দেবো,
আচ্ছা, মানে আপনাদের একদম একদম আর কি মানে স্টাডি মেটেরিয়াল সেখানে একদম বিভিন্ন ভাবে এসেছে এগুলো আছে, মানে একদম কমন। আমি কিছু কিছু কোয়েশ্চেন্স বলবো, এগুলো কোডিং রেকর্ডিং যেগুলো দেওয়া আছে এগুলো খুব লেন্দি কোয়েশ্চেন্স। যেমন ধরুন, হোয়াট ইজ দ্য কালার অফ স্কাই, আমাদের আইডিটি ব্যাচে এটা আছে, মানে একদম বিগিনার্স লেভেল। একদম একদম বিগিনার্স লেভেলে। তো সেখান থেকে এসছে, তাই এগুলো বলে আমাদের সবাই মানে পেরে গেছে, বলার কিছু নেই। নেক্সট পার্ট যেটা আমরা দেখলাম সেখানে ছিল অ্যানালজি। ওই অ্যানালজিতে যেটা দেখলাম যে আমরা হয়তো কিছু ওয়ার্ড আছে, ডিপ্লেট, ইজ টু, এনার্ভেট। তো এই যে ওয়ার্ডগুলো মিনিং কি, দু একজন ক্যান্ডিডেট যদি মিনিং না জানে তাহলে এগুলো কিন্তু আনসার করতে পারবে না। এখানে যতগুলো দিয়েছেন যিনি সেট করেছেন ম্যাক্সিমামগুলো হচ্ছে সিনোনিমসের উপর দিয়েছেন। মানে এই দুটো সিনোনিম হলে অপশান চুজ করে বলতে হবে যে সেম রিলেশনে কোনটা আছে। তো অ্যানালজিও যা দেখলাম, একটা দুটো হয়তো স্টুডেন্ট, আমি আবার যেটা বলছি, দেখুন আমার এটা ভিউ হতে পারে, একজন স্টুডেন্ট হয়তো 100% অ্যাটেন্ড করেছে, কিন্তু কেউ কেউ হয়তো একটা দুটো মিস করলেও করতে পারে, কারণ ভোকাবুলারি যদি তার কোনো আয়ত্তের মধ্যে না থাকে, কোনো কোনো কোশ্চেন ডিফিকাল্ট হতে পারে। তো আমি এখানে আরেকটা কোয়েশ্চেন দেখেছিলাম, ইনফ্রারেড ইজ টু হিট, খুব কমন কোয়েশ্চেন। তো আলট্রাভায়োলেট রে ইজ টু হোয়াট। তো সেখানে আমরা দেখেছি অনেক স্টুডেন্ট হয়তো, আমাদের এটা যদি এসএমএ আছে তো আমাদের যে আনসার আছে সেটাই আনসার হবে। তো অনেক স্টুডেন্ট আমরা হয়তো একটু যদি সম্ভাব্য উত্তরগুলো বলা যায়। এখানে ছিল অপশান ছিল ক্যান্সার, ব্লিস্টার, মিউটেশন, ওজন। আনসার হবে ক্যান্সার। অনেকে হয়তো ব্লিস্টার করেছে, ব্লিস্টার তো অন্য কারণে হতে পারে, আপনার গায়ে হয়তো একটু গরম জল পড়ে গেল, সেটা তো ব্লিস্টার্স হয়ে যেতে পারে, অন্য ডিফারেন্ট কারণে হতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। কিন্তু আলট্রাভায়োলেট রে যেটা, তার মেইন হচ্ছে স্কিন ক্যান্সার, তার জন্য এখানে আনসার হবে ক্যান্সার। এটাই আনসার। এখন স্টুডেন্টরা যারা হয়তো বাইরের, যারা আমাদের এটা এসএমএ আছে, তো সেখানে অন্য আনসার কিছু হতে পারে না, কনফিউশনের কোনো জায়গা নেই, কোনো জায়গা নেই। আমাদের দেখবেন আইডিটিতে একটা দেওয়া আছে, এটা ফগ ইজ টু ভিজিবিলিটি, মানে ফগ হলে কি ভিজিবিলিটি থাকে না। তো এইডস হলে এখানে যে অপশানগুলো দিয়েছে, কোনো স্টুডেন্ট যদি এটা নিয়ে একটু কোয়েশ্চেন্স মানে অপশানগুলোর দিকেও দেখে থাকে, হেলথ, রেজিস্ট্যান্স, ভাইরাস, ডেথ। ডেথ তো কোনো সলিউশন নয়, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। কেন, যে ফগ হলে যেমন ভিজিবিলিটি থাকে না, একই রকম এইডস হলে রেজিস্ট্যান্স পাওয়ারটা থাকে না। মানে লজিক্যাল চিন্তা ভাবনাটা খুব জরুরি। একদম একদম। তো আমরা যদি নেক্সট পেজে যাই, আমি দেখলাম খুব ভালো লেগেছে, আমরা যে সিরিজগুলো করে থাকি তাদের মধ্যে আমাদের একটা পার্ট আছে এপিজিপি। এমনি তো জেনারেল সিরিজ আছেই, তার মধ্যে এপিজিপি আমার ভালোই লেগেছে। এবারে যিনি কোয়েশ্চেন সেটার একটা জিপি দিয়েছেন, আমি যদি দেখা হতো আমি বলতাম আপনি 10টাই জিপি দিয়ে নিন, তাহলে স্টুডেন্টরা আরও মোর অ্যান্ড মোর প্র্যাকটিস করবে। তো এখানে একটা বলেছে হোয়াট ইজ দ্য 8th টার্ম, তো তাকে জানতেই হবে যে এপিজিপির যে ফর্মুলাগুলো আছে, আর টিএন বের করার ফর্মুলা আছে a × r⁻n−1। এটা যদি অ্যাপ্লাই করে দেয় 30 সেকেন্ডও লাগবে না এটা আনসার হওয়ার। যারা হয়তো আনসার করেছে 4374 আনসার। তো এরকম প্রচুর এখানে সিরিজ দেওয়া আছে, আমি দেখতে পাচ্ছি সিরিজে প্রায় যিনি সেট করেছেন প্রচুর দিয়েছেন। নেক্সট যদি আমরা পেজে যাই, হ্যাঁ একটা কোয়েশ্চেন্স আমার মনে হলো যতদিন থেকে মেন্টাল এবিলিটি পিএসসি পরীক্ষা নিচ্ছেন, এই ফার্স্ট টাইম একটা টপিক অ্যাড করেছেন, যদিও এটা পিওর ম্যাথসের, কিন্তু আমরা এটা আমাদের আইসিজিআইতে করাই, সেটা হচ্ছে প্রবাবিলিটি। এবং কোয়েশ্চেন্সটা একটু ট্রিকি, মানে আমরা তো সবাই টিচাররা খুশি যে এরকম আরও কিছু কোয়েশ্চেন্স থাক আমাদের স্টুডেন্টরা যাতে আরও বেনিফিট পেয়ে যায়। সেখানে একটা কোয়েশ্চেন্স ছিল ব্যাগ কন্টেন 4 হোয়াইট শার্ট, 4 ব্ল্যাক শার্ট অ্যান্ড 6 পিঙ্ক শার্ট। 2 shirts are drawn at random. What is the probability that at most one shirt is white? এই যখন at most or at least থাকবে তখন এখানে দুটো সাইন আছে, একটা ইনটু থাকে একটা প্লাস থাকে। তো স্টুডেন্টদের জানতে হবে কখন আমরা ইনটু ইউজ করব আর কখন প্লাস। অর মানে কি, এটা হতে পারে অর এটা হতে পারে, অর হলেই সেখানে আমরা কি পড়বে প্লাস।
আর যদি অ্যান্ডের কনসেপ্ট থাকে তাহলে সেখানে কি হবে ইনটু। তো এখানে দেখুন বলেছে অ্যাটমোস্ট 1/3 ইজ হোয়াইট, তাহলে যদি হোয়াইট এসে থাকে সেটা ম্যাক্সিমাম কত 1, তার মানে এটাও বলে দিয়েছেন না হলেও চলবে 0 হতে পারে। তাহলে আমার যদি একটা হোয়াইট এসে যায়, দুটো শর্ত নেবো, তাহলে 1 হোয়াইট এসছে মানে রিমেনিংগুলো থেকে 1 আসবে, অর মিনস প্লাস। আর যদি হোয়াইট শার্ট 0 হয়ে যায় তাহলে রিমেনিং থেকে কত আসবে 2, কেন আমি 2 শার্টস আর ড্রন অ্যাট র্যান্ডম দিয়ে এটাকে আনসার করতে হবে। ইজি কোয়েশ্চেন্স, আমাদের স্টুডেন্টরা তো সবাই পারবে, বাইরের যারাও পরীক্ষা দিয়েছেন তাদেরও পারা উচিত। তারপরে একটা কোয়েশ্চেন্স দিয়েছে খুব ভালো, যাকে বলে পাজল টেস্ট। পাজল এমন একটা জিনিস, একটা কোয়েশ্চেন্স যদি অ্যাটেম্প করা যায়, এখানে নাম্বার অফ কোয়েশ্চেন্স আছে 5, মানে আপনি একটা সলভ করলে 5টা কোয়েশ্চেন সলভ করতে পারবেন, টিক মারতে পারবেন। তো সেখানে পাজল যেটা দিয়েছেন, আমাদের একটা টপিক, আমাদের আর একটা চ্যাপ্টারই আছে যেটা হচ্ছে পাজল টেস্ট। কারণ আমাদের তো সিস্টেম থাকে যে একটা ক্লাস ওয়ার্ক, একটা হোমওয়ার্ক, আর একটা তার পরের দিন আমরা যেটা হলো তার উপরে আরেকটা এক্সট্রা আমরা হ্যান্ড আউট করেছি, যেটা এটা নিয়ে ক্লাস হয়। তাতে আমরা যেভাবে করে দিয়েছি এগুলো স্টুডেন্টদের কাছে খুব একটা অসুবিধে হওয়ার কোনো কথা নয়। নেক্সট পার্টে যদি আমরা চলে যাই, এ তো সিরিজে দেখতে পাচ্ছি একটা অ্যালফাবেটিকের ডিরেকশন টেস্ট, এগুলো তো একদম সেই রিপিট। নেক্সট পেজে যদি যাই, একটা ডাইসের কোয়েশ্চেন্স আছে। আমি বলবো আমাদের যে এসএমটা দেওয়া আছে তার যে কোয়েশ্চেন্স নাম্বার 15 আর এটা একদম সেম, অপশানগুলো সেম, যাই কোনো কারণে এটা ম্যাচ করে গেছে। আমরা তো চাই যে আমাদের স্টুডেন্টরা আরও বেটার এক্সামস দিক। এটা খুব ইজি কোয়েশ্চেন্স, বলা আছে ABCD আর রিটেন ইন দ্য ক্লকওয়াইজ অর্ডার। যদিও এগুলো হয়তো বোর্ড না থাকার জন্য আমরা সলভ করতে সম্ভব হচ্ছে না। ABCD হচ্ছে ক্লকওয়াইজ অ্যান্ড E and F টপ অ্যান্ড বটম, যেন হুইচ অ্যালফাবেট ইজ অপোজিট টু C। তো আনসার এটা ছিল A, সবাই পারবে। এরপরে আমরা দেখলাম একটা নন ভার্বাল দিয়েছি যেখানে হাউ মেনি ট্রায়াঙ্গলস আর দেয়ার। খুব সিম্পল কোয়েশ্চেন্স, আমরা বলি যদি একটা স্কোয়ার যদি ডায়াগোনালি ক্রস করে দেওয়া থাকে সেখানে ট্রায়াঙ্গেল থাকে 8, তো 8-এর সঙ্গে আর রিমেনিং পার্ট আছে 4, যদি অ্যাড করে দেওয়া যায় আনসার হবে কত 12, কমন কোয়েশ্চেন। এরপরে এখানে আছে দেখুন একটা লজিক্যাল পার্ট। এই লজিক্যাল পার্ট যখন আনসার করতে হবে তখন অনেকগুলো জিনিস আনসার করতে হয়, যেটা অ্যাজাম্পশন না কনক্লুশন। এই অ্যাজাম্পশন আর কনক্লুশনের মধ্যে স্টুডেন্টরা খুব গুলিয়ে ফেলে যে হোয়াট ইজ অ্যাজাম্পশন, হোয়াট ইজ কনক্লুশন। আমরা বলে থাকি কোনো ইভেন্ট যেটা বিফোর আমরা অ্যাজিউম, যেটা বিফোর হয়ে থাকে, ধরুন কোনো একটা পলিটিক্যাল পার্টি ভাবলো যে আমরা এবারে এত সিট পেতে পারি, এটা কি অ্যাজাম্পশন। আফটার রেজাল্ট যেটা হলো প্লাস মাইনাস, সেটা হচ্ছে কি কনক্লুশন। তাই এখানে অ্যাজাম্পশন ছিল খুব কমন, মানে যারা স্মোক করেন তাদের এটা খুব কাজ দেবে, যে স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, এ ওয়ার্নিং প্রিন্টেড অন দ্য সিগারেট প্যাকেটস। তো ওয়ার্নিং এবং পাবলিকদের জন্য এটা দেওয়া হয়েছে, তাহলে এখান থেকে কি অ্যাজিউম করা যায় যে পিপল রিড প্রিন্টেড ম্যাটার অন দ্য সিগারেট প্যাকেট, কারেক্ট। কেন প্রিন্টেড, গভর্নমেন্ট অ্যাজিউম করেছে ওরা পড়বে, তার জন্য ওরা প্রিন্টেড ম্যাটার দিয়েছেন, না হলে ওনারা হয়তো অন্য কোনো ওয়েতে দিতেন। ট্রুতে দেওয়া ছিল পিপল টেক কেয়ারফুল নোট অফ এ ওয়ার্নিং, কারেক্ট। কেন এখানে কি বলা আছে ওয়ার্নিং, ওয়ার্নিং মানে আপনাকে যে সাবধান করা হচ্ছে আপনি এটা খাবেন না। আর 3 যেটা ছিল, আমরা আনসার করেছি 1 and 2, 3তে ছিল নন স্মোকিং প্রমোটস হেলথ, এই ব্যাপারে এখানে কিন্তু বলা ছিল না। রুল হচ্ছে স্টেটমেন্টে যেটুকু থাকবে তার ওপরে থেকেই অ্যাজাম্পশন করে দাও, স্টেট ইরেলেভেন্ট কোনো কিছু এখানে আনা যাবে না। তো একই রকম দুটো এরকম অ্যাজাম্পশন ছিল। পরের যে অ্যাজাম্পশন ছিল, দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ডাইরেক্টেড দ্য ব্যাঙ্কস টু রিফিউজ ফ্রেশ লোনস টু মেজর ডিফল্টার্স। এটার আনসার হবে অল আর ইমপ্লিসিট। কেন ম্যাক্সিমাম জায়গা দেওয়া আছে মে, মে মানে কি যে আরবিআই এটা ভেবেছেন যে এটা করলে হয়তো আমার যারা ডিফল্টার আছে তারা আরও হয়তো রিপে করে দেবে, বা আরও বাকি পাবলিকরা আরও এখান থেকে আরও সজাগ হয়ে যাবে, এটা অল আর ইমপ্লিসিট। নেক্সট দেখতে পাচ্ছি সেই আবার রিপিট হয়েছে কোডিং ডিকোডিং, আবার রিপিট হয়েছে ব্লাড রিলেশনস,
তো যারা এই ব্লাড রিলেশনস করেছে, এ ওমেন গোয়িং উইথ এ বয় ইজ আস্কড বাই অ্যানাদার ওমেন অ্যাবাউট দ্য রিলেশনশিপ বিটুইন দেম। The women replied, my maternal uncle and the uncle of his maternal uncle is the same. এটার আনসার হবে aunt and nephew. নেক্সট একটা আবার সেই পাজল, যে পাজলটা নিয়ে আমরা বলবো খুব ইজি, কিন্তু স্টুডেন্ট শুধু অপশনগুলো দিকে তাকাক। কন্ডিশনাল মানে এই ওপরে কিছু কন্ডিশন দেওয়া আছে, মিস্টার এক্স থাকলে ওয়াই থাকবে না, জেড থাকলে ভি থাকবে, ডক্টর থাকলে উকিল থাকবে না, এই যে লয়ার এগুলো দেওয়া আছে। তো এখানে জাস্ট অপশন চেক করতে হবে। এটা কি করতে হবে? এলিমিনেশন মেথড। এলিমিনেশন মানে আমরা ধরুন একটা কোয়েশ্চেন্স বলেছে যে নট মোর দ্যান 3 লেডিজ, যে গ্রুপের মধ্যে 3 জনের বেশি লেডি থাকবে না। তাহলে আমি অপশানগুলো চেক করে দেখে নেব যে কোন অপশানে 3 মানে মোর দ্যান 3 লেডিজ আছে, তাহলে সেগুলো আমরা আগে এলিমিনেট করে দেবো। এগুলো যদি করে নেওয়া যায়, এখানে 5 কোয়েশ্চেন্স হার্ডলি সলভ করার জন্য 2 মিনিটস। নেক্সট একটা ওই আবার ট্রায়াঙ্গেল কাউন্টিং ছিল, যেখানে টোটাল ট্রায়াঙ্গেল হবে 28। আমরা তো আর এখানে ক্যালকুলেশন করতে পারছি না, তো পরে তো সেই অ্যানালজি ব্যাক করেছে, সেই কোডিং ডিকোডিং একই জিনিস। এই এখানে একটা আমাদের দেখুন, এখানে একটা ডিরেকশন টেস্ট দেওয়া আছে। এ র্যাট রানস 20 feet টুয়ার্ডস ইস্ট। এই যে কোয়েশ্চেন্সটা আমাদের আইডিটি ব্যাচ কোয়েশ্চেন নাম্বার 7-এ দেওয়া আছে। তো একটু মানে কি বলবো, যারা প্র্যাকটিস করেছে তারা একদম সব কিছু পেরে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখুন দেওয়া আছে, কিছু মিসিং নাম্বার আছে, একটা ছোট্ট ম্যাথ দেওয়া আছে। তো যেটা ম্যাথ, এ গ্রুপ অফ কাউজ অ্যান্ড হেন্স, দ্য নাম্বার অফ লেগস আর 14 মোর দ্যান টুয়াইস দ্য নাম্বার অফ হেডস, দ্য নাম্বার অফ কাউজ ইজ, এটার আনসার হচ্ছে 7। একদম সিম্পল ক্যালকুলেশন। মিসিং নাম্বার যেটা ছিল একদম 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিলে আনসার। আপনার যে কেউ মানে কারোরই এটা অসুবিধা হয়নি। দেন ছিল সিলোজিজম। সিলোজিজম মানে হচ্ছে যেটা লজিক্যাল পার্টেরই পার্ট, আমাদের যেগুলো ব্যাংকেও থাকে খুব, যে অল ক্যাটস আর র্যাটস, অল র্যাটস আর ব্যাটস, এরকম করে সিলোজিজম থাকে। তো এখানে কোয়েশ্চেন্স ছিল 2 কোয়েশ্চেন্স অন সিলোজিজম, খুব কমন কোয়েশ্চেন। ফার্স্ট আনসারটা হচ্ছে ডি, বোথ আর ইমপ্লিসিট, আর পরেরটা আনসার হবে আইদার 1 or 2, সি আনসার। তারপরে একটা মার্কেটিং রিলেটেড কোয়েশ্চেন্স ছিল। তো বলেছে অন এ টাফ ডে ইউ আর দ্য অনলি পার্সন অ্যাভেলেবল টু হ্যান্ডেল দ্য কাস্টমার্স, ইউ শুড, তুমি কি করবে? ফার্স্টে বলেছে আস্ক দ্য অ্যাডিশনাল হেল্প ফ্রম দ্য বস। এখন তো আমি একমাত্র এসছি অফিসে, তখন আর বসকে পাবো কোথায়? আর বসকে যদি আমি কোয়েশ্চেন্সও করে থাকি যে আমাকে কিছু এক্সট্রা হেল্প করুন, কাকে দিয়ে? কেন কোনো এমপ্লয়ি তো নেই। তো পরে সেকেন্ড অপশান ছিল টেক লিভ অ্যান্ড গো ব্যাক হোম, এটা হবে না। তো এটা আনসার হচ্ছে ট্রাই অ্যান্ড ওয়ার্ক টু দ্য ম্যাক্সিমাম অফ ইউর এবিলিটি টু স্যাটিসফাই দ্য কাস্টমার্স। তো এখানে তাই আমরা দেখতে পাচ্ছি খুব কমন কোয়েশ্চেন্স, কিছু অ্যারেঞ্জমেন্ট দেওয়া আছে। হ্যাঁ, এখানে ওই যে বলেছিলাম একটু আগে যে ওই লেটারগুলোকে জাম্বেলড আপ করে দেওয়া হয়েছে, যেগুলোকে রিঅ্যারেঞ্জ করার পরে তার অ্যান্টোনিম বলতে হবে। তো একটা কোয়েশ্চেন্স পসিটি, যেটা পসিটি খুব কমন ওয়ার্ড, হয়তো অনেকের কাছে মনে হবে না। পসিটি মানে হচ্ছে স্কেয়ারসিটি, তো তার অ্যান্টোনিম সেখানে ছিল সারপ্লাস। আর একটা ছিল অ্যামনেস্টি, যেটা হচ্ছে সবাইকে ক্ষমা করে দেওয়া, ন্যায় যেখানে পাওয়া যায়, অ্যামনেস্টি। আমরা পড়ি না যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এগুলো, তো ক্ষমা করে দেওয়া তার অপোজিট হচ্ছে পানিশমেন্ট। তো এটা কমন। আর একটা খুব এভরি লাইফে আমরা যেটা ফেস করে থাকি, এটাকে রিঅ্যারেঞ্জ করলে হবে প্রবলেম। এটা দেখেই আনসার হয়ে গেছে, কেন? আমরা এভরিডে প্রচুর প্রবলেম সলভ করে থাকি। তো প্রবলেম তার অ্যান্টোনিমস হচ্ছে সলিউশন। তারপরে একটা ছিল হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম, খুব কমন কোয়েশ্চেন। সেই আবার ডিরেকশন টেস্ট ব্যাক করেছে, সেই ছোটোখাটো 2-একটা পাজল এসছে, র্যাঙ্ক এসছে। আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে আপনার কাছে জানতে চাইবো, আপনি খুব সুন্দরভাবে অ্যানালাইজ করলেন যে আপনার এক্সপেকটেশন কি, কতটা স্কোর করার সম্ভাবনা এবার পরীক্ষার্থীদের এই পেপারে? মানে জেনারেল না, আমাদের দুটো জিনিস। আমাদের দেখুন, আমাদের রেসপেক্টে যদি আমি ভাবি, মানে আপনার ছাত্রছাত্রীদের আমাদের, হ্যাঁ, তাহলে গুড অ্যাটেম্পট হচ্ছে
80 to 85 গুড অ্যাটেম্প্ট, আর এক্সেলেন্ট তো যারা আরো 85, বেটার প্রিপারেশন নিয়ে যাচ্ছে তাদের পরীক্ষা আরো বেটার হয়েছে কেউ 95ও পেতে পারে, স্বাভাবিকভাবে। 95, কেননা আর বাকিটা আমরা বলবো না, কেননা গুড অ্যাটেম্পটা আমরা ধরেছি, কেননা যতটা ম্যাক্সিমাম স্কোর করবে সেটা তো তার কাছে বেনিফিট তো হবেই। তো তার মানে বোঝাই যাচ্ছে যে এই টেস্ট অফ রিজনিং এবং অ্যারিথমেটিক এটা একটা ডিসাইডিং ফ্যাক্টর হিসেবে প্রতি বছরই কাজ করে, এবং এটা হেল্প করবে বিভিন্ন যে র্যাঙ্কিং এর ক্ষেত্রে, গ্রুপ পাওয়ার ক্ষেত্রে ভীষণভাবে হেল্প করবে। অনেক ধন্যবাদ স্যার, আপনি রিজনিং নিয়ে এত সুন্দরভাবে অ্যানালাইজ করলেন কোয়েশ্চেন পেপার, এবং দর্শকদের ধন্যবাদ এতক্ষণ ধরে আমাদের সঙ্গে থাকার জন্য। এবং আমরা সেকেন্ড এপিসোড WBCS মেইন 2019 এর পোস্ট এক্সাম অ্যানালিসিস এর সেকেন্ড এপিসোড আজ আমরা কমপ্লিট করলাম, এবং আলোচনা করলাম পেপার 5 এবং পেপার 6 নিয়ে। একই আলোচনা নিয়ে আমরা আবার ফিরবো অন 5th of August ঠিক সন্ধ্যে 6:30টায়। 5th এবং 6th August দুদিন ধরে আমরা আলোচনা করব বিভিন্ন অপশনাল সাবজেক্ট নিয়ে। দেখে নেব অপশনাল সাবজেক্টের কোয়েশ্চেন কেমন হলো এবং তার আনসার কিভাবে করলে একটা সমৃদ্ধ আনসার করা যেতে পারে। আমাদের এক্সপার্টরা থাকবেন স্টুডিওতে, তারা অ্যানালাইজ করবেন, আলোচনা করবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবারও ধন্যবাদ। সবার পরীক্ষা আশা করি ভালো হয়েছে। আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পারলেন যে কার স্কোর কতটা হচ্ছে। স্বপ্ন দেখুন আপনারা, পথ দেখাবে রাইস। নমস্কার।